মনোহরপুর গ্রামে অঞ্জলি তার স্বামী প্রদীপ এবং মেয়ে রেখার সঙ্গে থাকত। প্রদীপ গ্রামের এক জমিদারের কাছে হিসেব নিকেশ দেখাশোনার কাজ করত। জমিদারের কাছ থেকে প্রদীপ যত টাকা বেতন পেত তা থেকে যেমন তেমন করে তাদের সংসার চলত। আরে প্রদীপ, আমাদের মেয়ে এবার হাই স্কুলে ভর্তি হবে, এখন থেকে তার পেছনে খরচ অনেক বেড়ে যাবে। জমিদার মশাইকে এবার বেতন বাড়িয়ে দিতে বলো না। তুমি একদম ঠিক বলেছো অঞ্জলি, সারা মাস কাজ করার পর মাত্র 7,000 টাকা বেতন পাই। আমাদের সংসার চালাতে গিয়েই সব টাকা শেষ হয়ে যায়। ঠিক আছে, কাল জমিদার বাবুকে একবার বলে দেখব। তুমি 5 বছর থেকে জমিদার মশাইয়ের কাছে কাজ করছো, জমিদার বাবু নিশ্চয়ই তোমার মাইনে বাড়িয়ে দেবেন। আমারও এটাই মনে হয় অঞ্জলি। আচ্ছা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, এবার খেতে দিয়ে দাও। বাবা, হাই স্কুলে যাওয়ার আগে আমাকে 2টো নতুন ইউনিফর্ম কিনে দিতে হবে। কোনো কারণে একটা জামা নোংরা হয়ে গেলে আমি যেন অন্যটা পরে যেতে পারি। আগে তোর বাবার বেতনটা বেড়ে যাক, তারপর যা নেওয়ার নিয়ে নিস। এখন শুধু শুধু বায়না করিস না। আরে অঞ্জলি, তুমি ওকে রাগ করছো কেন? তুই চিন্তা করিস না রেখা মা, তোকে নতুন জামা, নতুন ব্যাগ সবকিছু কিনে দেব। পরের দিন প্রদীপ তার বেতন বাড়ানোর কথা বলার জন্য জমিদার বাবুর কাছে যায়। জমিদার মশাই ভীষণ কিপটে প্রকৃতির মানুষ ছিলেন, তার কাছে বেতন বাড়ানোর কথা বলা সহজ ছিল না। জমিদার বাবুর সঙ্গে কথা বলে প্রদীপ বাড়ি ফিরে এলে অঞ্জলি উৎকণ্ঠা নিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। কি হলো প্রদীপ, জমিদার মশাই কি বললেন? বেতন বাড়াবেন তো? না গো অঞ্জলি, জমিদার বাবু কিছুতেই রাজি হলেন না। তিনি বললেন এখন তার নাকি অনেক লোকসান হয়ে যাচ্ছে। সর্বনাশ! তাহলে এখন কি হবে? রেখার স্কুলের খরচ, আমাদের সংসার কিভাবে চলবে? আমি খুব অনুরোধ করলাম, হাতে পায়ে ধরলাম, কিন্তু তবুও তার মন গলল না। তিনি বললেন কাজ ভালো না লাগলে ছেড়ে দিতে পারি। তোমার এতদিনের পরিশ্রম, এত সততা, তার কি কোনো মূল্য নেই? আমি ভাবতেই পারছি না। কি হয়েছে বাবা, তুমি এত দুঃখী হয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ করেছে? আমি ঠিক আছি রে, আমার কিছু হয়নি। তুই নিজের রুমে গিয়ে পড়াশোনা কর। আরে হ্যাঁ রেখা, তোকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে হবে না। আমরা একটা বিশেষ কথা নিয়ে আলোচনা করছি। তুমি শুধু শুধুই আমার উপরে বকাবকি করছো। আমি আবার কি করলাম? আরে না রেখা, তুই কিছু করিসনি। আচ্ছা, এবার নিজের রুমে যা, একটু পর আমি তোকে চকলেট এনে দেব। বাবার মুখে এই কথা শুনে রেখা নিজের রুমে চলে যায়। এরপর প্রদীপ এবং অঞ্জলি আবার নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। রেখার স্কুলের খরচ কি করে চালাবো সেটাই এখন সব থেকে বড় চিন্তা। আমি কি কিছু কাজ খুঁজে দেখতে পারি? ঘরে বসে থাকলে তো আর চলবে না। তুমি কি কাজ করবে? গ্রামে তো আর তেমন কোনো কাজই নেই। কিছু একটা করতেই হবে, এভাবে বসে থাকলে আর কিচ্ছু হবে না। এই দুঃসংবাদের রেশ কাটতে না কাটতেই পরিবারের উপর এক বিরাট আঘাত নেমে আসে। প্রদীপ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা তাদের কাছে একেবারেই ছিল না। অঞ্জলি চরম অসহায় বোধ করতে লাগে। আমার ভালো লাগছে না অঞ্জলি, শরীরটা খুব দুর্বল লাগছে। প্রদীপ, তোমার শরীর খারাপ দেখে আমার খুব খারাপ লাগছে। মনে হচ্ছে ডাক্তার দেখানো দরকার। এরপর অঞ্জলি তাড়াতাড়ি প্রদীপকে নিয়ে একটি সরকারি হসপিটালে চলে যায়। সেখানে ডাক্তার দেখানো হয়ে গেলে অঞ্জলি প্রদীপকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাবার কি হয়েছে মা? বাবার মুখটা যেন শুকিয়ে গেছে। এই মাত্র তোর বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। ডাক্তার বলেছে অনেকগুলো রিপোর্ট করাতে হবে, অনেক খরচ হবে। বাবা, তোমার কিছু হবে না তো? আমার খুব ভয় করছে। আমার জন্য এত চিন্তা করো না তোমরা, আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব। কোনো পরীক্ষা টরীক্ষা করাতে হবে না। এখন আমরা কি করব প্রদীপ? এত টাকা কোথা থেকে জোগাড় করব? আমাদের তো কোনো জমানোর টাকাও নেই। মা, তুমি একবার গ্রামে কারোর কাছে ধার নেওয়ার চেষ্টা করো না, কেউ না কেউ নিশ্চয়ই ধার দিয়ে দেবে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি শুনলে তো প্রদীপ, ডাক্তার কি বলেছে? আরে হ্যাঁ, ডাক্তার বলেছেন অপারেশন না করালে নাকি বিপদ হতে পারে, কিন্তু আমরা কি আর করতে পারি? তুমি চিন্তা করো না প্রদীপ,
টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমাদেরকে কিছু একটা উপায় বার করতেই হবে। প্রদীপের অসুস্থতা অঞ্জলিকে আরো দৃঢ় করে তোলে। সে সিদ্ধান্ত নেয় তাকে কিছু একটা করতেই হবে। সে তার মায়ের কাছে যায়, যিনি খুব ভালো রান্না করতেন, বিশেষ করে তন্দুরি চিকেন। অঞ্জলির মনে একটা নতুন চিন্তা ভাবনা আসে। মা, একটা কথা বলতে এসেছিলাম। তুমি তো অনেক ভালো তন্দুরি চিকেন বানাও, তাই না? হ্যাঁ রে মা, ছোটবেলায় তোর বাবা খুব ভালোবাসতো আমার হাতের তন্দুরি চিকেন। কেন বলতো? যদি আমরা সেই তন্দুরি চিকেন তৈরি করে বিক্রি করি তাহলে হয়তো কিছু টাকা আসবে। এসব তুই কি বলছিস অঞ্জলি? আমরা এসব কাজ জীবনে করিনি। মানুষ কিনবে তো? চেষ্টা করে দেখলে ক্ষতি কি মা? প্রদীপের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু এই গ্রামে কে কিনবে তন্দুরি চিকেন? এখানে তো কেউ এসব কিছু খায় না। মা, আমি শহরের কাছাকাছি একটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার কথা ভাবছি। শহরের বাজারে একা একা কিভাবে যাবি রে মা? ওখানে কত লোক থাকে। তুমি শুধু আমাকে রেসিপিটা ভালো করে শিখিয়ে দাও, বাকিটা আমি সব সামলে নেব। তোর এত কষ্ট হবে ভেবেই আমার খুব খারাপ লাগছে। তুই একা একা কি করে সামলাবি? আর তো কোনো উপায় নেই মা, প্রদীপকে সুস্থ করতেই হবে। তুমি আমার পাশে থেকো, দেখবি সব ঠিক হয়ে যাবে। মায়ের কাছ থেকে তন্দুরি চিকেন তৈরির পদ্ধতি শিখে অঞ্জলি সাহস করে শহরের বাজারে একটি দোকান দেয়। প্রথম প্রথম বিক্রি তেমন হচ্ছিল না। অনেক কষ্ট করেই একটা আধটা বিক্রি হতো, কিন্তু প্রদীপের কথা মনে করে অঞ্জলি হাল ছাড়ে না। কাকু, তন্দুরি চিকেন নেবেন? একদম ফ্রেশ, গরম গরম। এই গ্রামে এসব চলে না গো মা, তন্দুরি চিকেন আবার কি? আজকেও তেমন বিক্রি হলো না, কিভাবে যে টাকা জোগাড় করব। দিদি, এটা কি ভালো হবে? এর আগে তো কখনো খাইনি। একবার খেয়ে দেখুন না, খুব ভালো লাগবে। আমি নিজের হাতে বানিয়েছি। মা, তুমি এত সকালে আসো আর এত রাতে ফেরো, খুব কষ্ট হয় না তোমার? কষ্ট হলেও কিছু করার নেই রেখা। তোর বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই আমরা চাই। আরে মেয়ে, এত ভালো জিনিস বানাচ্ছিস, বিক্রি হচ্ছে না কেন? জানি না দাদা, কেউ হয়তো চেনে না। একটু ধৈর্য ধরো, ভালো জিনিসের কদর একদিন হবেই। আপনার কথাই যেন সত্যি হয়। আমরা অনেক আশা নিয়ে এই ব্যবসায় নেমেছি। ধীরে ধীরে অঞ্জলির তন্দুরি চিকেনের সুনাম ছড়াতে থাকে। তার হাতের রান্নার স্বাদ ছিল অতুলনীয়। মানুষ দূর দূরান্ত থেকে তার দোকানে আসতে শুরু করে। তার বিক্রিও বাড়তে থাকে এবং প্রদীপের চিকিৎসার জন্য যথেষ্ট টাকা জোগাড় হয়ে যায়। আরে অঞ্জলি দিদি, তোমার তন্দুরি চিকেন তো অসাধারণ, এমন স্বাদ আর কোথাও পাইনি। আরে হ্যাঁ, তোমার চিকেনের টানেই তো আমি এত দূরে আসি। আরো 2 পিস দাও। আপনারা ভালো বললেই আমি খুশি। মা, আজ আমাদের অনেক বিক্রি হয়েছে, তুমি খুব খুশি তো? হ্যাঁ রে মা, আজ আমি খুব খুশি। তোর বাবার চিকিৎসার জন্য আর চিন্তা করতে হবে না। দিদি, আমরা কি আরো একজন লোক নিয়োগ করতে পারি? এত অর্ডার একা সামলানো কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ নয়ন, এবার সেটাই করতে হবে। ব্যবসার উন্নতি হচ্ছে দেখে ভালো লাগছে। দেখলি অঞ্জলি, আমি বলেছিলাম না, ভগবান একটা পথ ঠিক দেখাবেন। তোর পরিশ্রম সফল হলো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাই আমাকে এতদূর নিয়ে এসেছে মা। অঞ্জলি, তোমার জন্যই আজ আমি সুস্থ। তুমি আমার জীবন বাঁচিয়েছো। প্রদীপ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। অঞ্জলি তার তন্দুরি চিকেনের ব্যবসা আরো বড় করে। সে শুধু মনোহরপুরের গরিব বউ রইল না, হয়ে উঠল এক সফল ব্যবসায়ীও। সুখ এবং শান্তি ভরে ওঠে তাদের পরিবারে। রেখা নিজের পড়াশোনায় মন দেয় এবং অঞ্জলি তার তন্দুরি চিকেনের সুবাদে গ্রামের অনেক মহিলার কর্মস্থানের ব্যবস্থাও করে দেয়। প্রদীপ, এখন আমাদের আর কোনো অভাব নেই। রেখার কোনো ইচ্ছেই অপূর্ণ থাকবে না। সব তোমার জন্য হয়েছে অঞ্জলি, তুমি আমাদের পরিবারকে বাঁচিয়েছো। মা, আমি হাই স্কুলে ভর্তি হয়েছি, তোমার জন্য আমার খুব গর্ব হয়। শুধু পড়াশোনাটা মন দিয়ে করিস রেখা, এটাই আমার সব থেকে বড় উপহার হবে। অঞ্জলি দিদি,
তুমি আমাদের সকলকে কাজ দিয়ে আমাদের অনেক উপকার করেছো। আমি একা কিচ্ছু করিনি, তোমাদের সাহায্য ছাড়া এটা সম্ভবই ছিল না। আজ তোর বাবা থাকলে অনেক খুশি হতো অঞ্জলি, তোর কষ্ট সফল হলো। আমার গরিব বউ আজ তন্দুরি চিকেনের রানী হয়ে উঠেছে। বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ হলো। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তন্দুরি চিকেন খেতে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে আমাদেরকে জানিও। তুমি আমাকে থামিয়ে দিলে কেন? শহরের মানুষ বলে কি আমাদেরকে উল্টোপাল্টা করে কথা বলবে? আজ তাকে বুঝিয়েই দিতাম। আরে দিদি, আমরা এখানকার বৌমা, কারোর সঙ্গে আমাদের এভাবে ঝগড়া করাটা ঠিক হবে না। আরতি দেবী তার দুই ছেলে মনোজ এবং সূর্যের সঙ্গে কলকাতা শহরে থাকতো। দুই ছেলের বিয়ের বয়স হয়ে যাওয়ায় আরতি দেবী গ্রামের দুই সুন্দরী মেয়ে রূপা এবং কাজলকে তার বৌমা করে বাড়িতে নিয়ে এসেছে। দুই বৌমা বাড়ির প্রতিটা কাজেই খুবই পারদর্শী। বড় বৌমা, ছোট বৌমা, তোমরা মাত্র এক সপ্তাহের মধ্যেই বাড়ির দায়িত্ব যেভাবে সামলে নিয়েছো সেটা দেখে আমি অনেক খুশি। আপনার ভালো লেগেছে, এটা দেখে আমরাও অনেক খুশি মা। হ্যাঁ মা, দিদি একদম ঠিকই বলছে। আপনি বাড়ি নিয়ে একদম চিন্তা করবেন না, আমরা সব কিছু সামলে নেব। মা, আমরা গ্রামের গরিব পরিবারের মেয়ে, এসব কিছু জানার সত্ত্বেও আপনি আমাদের দুজনকে পছন্দ করেছেন, এটা আমাদের কপাল। তোমরা আগে গ্রামের মেয়ে ছিলে, কিন্তু এখন আর নেই। এখন তোমরা আমার বৌমা, তাই তোমরা নিজেদেরকে গ্রামের মেয়ে আর বলবে না। আরে বাহ, আমাদের পরিবারের ব্যাপারটাই আলাদা। এমনিতে শুনতে পাওয়া যায় বউ শাশুড়ি নাকি প্রথম দিন থেকে ঝগড়া করতে শুরু করে দেয়, কিন্তু আমাদের বাড়িতে তোমাদের মিল দেখে অবাক হয়ে গেলাম। এইভাবেই সুখে শান্তিতে আরতির পরিবার দিন কাটাতে থাকে। দেখতে দেখতে শ্বশুর বাড়িতে দুই বউয়ের 1 মাস কেটে যায়। এরকমই একদিন রান্নাঘরে, আরে কাজল, বাথরুমে শাওয়ার চালিয়ে স্নান করতে একদম ভালো লাগে না। গ্রামে কত সুন্দর পুকুরে স্নান করতে যেতাম। একদম ঠিকই বলেছো দিদি, আমিও ঠিকভাবে স্নান করতে পারি না। স্নান করার পরেও মনে হয় ঠিক মতো ফ্রেশ হতে পারিনি। তাহলে কি করা যায় বলতো? চলো না একবার বরং মায়ের কাছে যাই। এখানে যদি আশেপাশে কোনো পুকুর থাকে তাহলে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সেখানে স্নান করতে যাওয়া হবে। এরপর দুই বৌমা নিজেদের মধ্যে এসব কথা বলতে বলতে তার শাশুড়ির রুমে যায় এবং শাশুড়িকে পুকুরে স্নান করার কথা জানায়। আরে বৌমা, এটা শহর, এখানে কেউ পুকুরে স্নান করে না, সকলে নিজের নিজের বাড়িতেই স্নান করে। মা, দয়া করে আমাদেরকে অনুমতি দিয়ে দিন না, আমাদের বাড়িতে স্নান করার অভ্যাস হয়ে গেলে আর পুকুরে যেতে চাইবো না। হ্যাঁ মা, আমাদেরকে অনুমতি দিয়ে দিন, কতদিন হয়ে গেল ভালোভাবে স্নান করতে পারিনি। আচ্ছা, তোমরা যখন এত করেই বলছো তাহলে অনুমতি দিয়ে দিলাম। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই একটা পুকুর আছে, সেখানে তোমরা স্নান করতে যেতে পারো, তবে বেশি সময় পর্যন্ত সেখানে থাকবে না, রাস্তা থেকে অনেক লোক যাওয়া আসা করে। ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা 10-15 মিনিটের মধ্যেই চলে আসব। শাশুড়ির কাছ থেকে অনুমতি পাওয়ার পর দুই বৌমা খুশি খুশি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং পুকুরে গিয়ে স্নান করতে শুরু করে দেয়। কতদিন পর ভালোভাবে স্নান করলাম, এখানে স্নান করে অনেক আনন্দ হলো। একদম ঠিক বলেছো দিদি, এভাবেই প্রত্যেকদিন পুকুরে স্নান করতে পারলে আর কোনো চিন্তাই থাকবে না। চলো চলো এবার বাড়ি ফিরে যাই, এরপর থেকে প্রত্যেকদিন এই পুকুরে এসেই স্নান করে যাব। রূপা এবং কাজল গল্প করতে করতে বাড়ি ফিরে যায়। এরপর থেকে তারা দুজনে প্রত্যেক দিনই পুকুরে স্নান করত। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় এবং আশেপাশের কয়েকজন মানুষ তাদেরকে দেখে নানা রকমের কথা বলতে শুরু করে। দেখতে পাচ্ছ পল্লবী, আরতির বৌমায়েদের একটুও লজ্জা শরম বলে কিচ্ছু নেই, কিভাবে খোলামেলা জায়গায় স্নান করছে দেখো। সত্যি আজকাল মানুষের লজ্জা শেষ হয়ে গেছে দেখছি। তুমি একদম ঠিকই বলেছো বিশাখা, এরকম মানুষ আমাদের প্রতিবেশী থাকলে কোথাও আর মুখ দেখানো যাবে না। প্রতিবেশীদের মুখে এরকম কথা শুনে দুই বউয়ের খুব খারাপ লাগে
এবং সেদিন তারা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়। রূপা এবং কাজল বাড়ি ফেরার পর নিজের শাশুড়ির কাছে গিয়ে বলে, মা, আজ আমরা পুকুরে স্নান করছিলাম, দুজন মহিলা আমাদেরকে উল্টোপাল্টা করে কথা শোনাচ্ছিল, আমাদের প্রতিবেশী বিশাখা কাকিমা আর পল্লবী কাকিমা। এর জন্যই তো আমি তোমাদেরকে পুকুরে যেতে বারণ করছিলাম। আমাদের এলাকায় কয়েকজন আছে যারা সব সময় মানুষের বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলতে থাকে। কিন্তু মা, আমাদের তো পুকুরে স্নান করতে খুব ভালো লাগে। আচ্ছা মা, আমরা যদি তাদের কথার দিকে বেশি গুরুত্ব না দিয়ে সেখানে স্নান করে তাড়াতাড়ি চলে আসি তাহলে কেমন হবে? তুমি তাদেরকে যত সহজ সরল ভাবছো তারা ততটা সহজ মানুষ নয়। তোমাদের যখন সমস্যা নেই তাহলে আমিও তোমাদেরকে আটকাবো না, তোমরা পুকুরে স্নান করা চালিয়ে যেতে পারো। রূপা এবং কাজল পরের দিন থেকে একইভাবে পুকুরে যেতে থাকে। অপরদিকে বিশাখা এবং পল্লবী নানাভাবে তাদেরকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করতে থাকে। আরে পল্লবী, বারবার করে খারাপ খারাপ কথা বলার পরেও এরা এখানে স্নান করা বন্ধ করছে না। আমি কিন্তু এটা একদম সহ্য করতে পারছি না। তুমি একদম ঠিকই বলেছো বিশাখা, আমাদের পাড়ায় এসব দাদাগিরি চলবে না। এই দুই বৌমা আমাদের পরিবেশ খারাপ করে দিচ্ছে। এসব আপনি কিসব ভুলভাল কথা বলছেন পল্লবী কাকিমা? আমরা তো ভালোভাবে স্নান করছি, তাতে পাড়ার পরিবেশ খারাপ হচ্ছে কোথায়? ওরে বাবারে, আবার মুখে মুখে বড় বড় কথা বলি। এরকম খোলামেলা জায়গায় স্নান করা কি ভালো দেখায়? আপনাদের বাড়ির মানুষেরা ছোট ছোট জামা কাপড় পরে সুইমিং পুলে স্নান করতে পারে, আর আমরা বড় জামা কাপড় পরে পুকুরে স্নান করতে পারবো না। কি বললি? আমাদের পরিবারের মানুষের সঙ্গে তোরা নিজেদের তুলনা করছিস? তোদের মতো গেয়েও মানুষের যোগ্যতা এখনো সেরকম হয়নি। আরে পল্লবী, তুই শুধু শুধু এদের সঙ্গে তর্ক করছিস। এরা আমাদের সঙ্গে কথা বলারও যোগ্যতা রাখে না। আমাদের যখন আপনার সঙ্গে কথা বলার যোগ্যতা নেই তাহলে শুধু শুধু আমাদেরকে বিরক্ত করছেন কেন? ভালো করে আমার কথা শুনে রাখো মেয়ে, আজ থেকে তোরা এই পুকুরে স্নান করবি না। আবার যদি এই পুকুরে স্নান করতে দেখেছি তাহলে সোসাইটির চেয়ারম্যানকে কমপ্লেন করে একটা ব্যবস্থা নিতে বাধ্য হব। বিশাখার কথায় রূপা প্রচন্ড রেগে যায় এবং তাকে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় কাজল তাকে থামিয়ে নেয় এবং দুজনে একসঙ্গে বাড়ির দিকে ফিরে যেতে থাকে। শহরের মানুষ বলে কি আমাদেরকে উল্টোপাল্টা করে কথা বলে চলে যাবে? আজ তাকে ভালো করে বুঝিয়ে দিতাম। আরে দিদি, আমরা এখানকার বৌমা, কারোর সঙ্গে আমাদের এভাবে ঝগড়া করা ঠিক হবে না। সবার আগে মাকে এই বিষয়ে জানানো দরকার। হয়তো তুমি ঠিকই বলেছ, তবে শুধু মাকে নয়, এবার আমাদের স্বামীদেরকেও এই বিষয়ে জানানো খুব দরকার। এরপর সেদিন রাতের বেলা সকলে যখন একসঙ্গে বসেছিল এমন সময় রূপা পুকুর পাড়ে ঘটে যাওয়া ঘটনাগুলো সকলকে জানায়। আমি আগে থেকেই জানতাম বিশাখা আর পল্লবী এত সহজে তোমাদেরকে সেই পুকুর ব্যবহার করতে দেবে না। কোনো জিনিস মানুষের কাজে লাগুক এটা তারা চায় না। আরে রূপা, তোমরা এই কয়েকদিন হতে না হতেই সোসাইটির কাকিমাদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিয়েছো। তাহলে আমি আর কি করতাম? তারা দুজন আমাদেরকে অনেক উল্টোপাল্টা কথা বলছিল, তাই আমি চুপ করে থাকতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এবার থেকে তোমাদের আর সেই পুকুরে স্নান করতে যেতে হবে না, তোমরা বাড়িতেই স্নান করবে। আমি চাই না তোমাদেরকে নিয়ে সোসাইটিতে কোনো রকম আলোচনা হোক। কিন্তু মনোজ একদম ঠিক কথাই বলছে বৌমা। তোমরা এখানে নতুন, এখন এই বিষয়ে বেশি আলোচনা করতে গেলে সোসাইটিতে সকলে তোমাদের বিরুদ্ধে হয়ে যেতে পারে। শাশুড়ি এবং স্বামীর মুখে এই কথা শুনে দুই বৌমা পরের দিন থেকে পুকুরে যাওয়া বন্ধ করে দেয়। তাদের অনিচ্ছা সত্ত্বেও তারা বাড়িতেই স্নান করতে থাকে। এইরকমই একদিন রূপা এবং কাজল যখন বাজার থেকে বাড়ি ফিরছিল এমন সময় তারা দেখে পুকুরে একটা ছেলে ডুবে যাচ্ছে। আরে দিদি, ওই দেখো পুকুরে কে যেন ডুবে যাচ্ছে। তুমি একদম ঠিকই বলছো কাজল, তাড়াতাড়ি তাকে উদ্ধার করতে হবে। তুমি এখানেই দাঁড়াও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। রূপা এই বলে বাজারের ব্যাগ রেখে দিয়ে তাড়াতাড়ি পুকুরে ঝাঁপ দিয়ে দেয় এবং সাঁতার কেটে ছেলেটিকে উদ্ধার করে আনে। এরই মধ্যে সেখানে কয়েকজন লোক চলে আসে। তুমি পুকুরে কিভাবে পড়ে গিয়েছিলে? তোমার নাম কি আর বাড়ি কোথায়? আরে এটা তো বিশাখার নাতি। তুমি না থাকলে ছেলেটাকে আর বাঁচানো যেত না, কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছিল। লোকটি এসব কথা বলছিল
এমন সময় বিশাখা পল্লবী তাড়াতাড়ি সেখানে চলে আসে। কি হয়েছে? কি হয়েছে এখানে? আমার নাতি ঠিক আছে তো? তোর কিছু হয়নি তো পিন্টু? আরতির বৌমায়ের জন্য আজ তোমার নাতি বেঁচে আছে, না হলে এতক্ষণে তার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। বাচ্চাদের যখন যত্ন করতে পারো না, তাহলে তাদেরকে বাড়িতে বেঁধে রাখবে। রূপা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে নানাভাবে বিরক্ত করেছি, কিন্তু তারপরেও তুমি আমাদের এত বড় উপকার করলে। এটা তো আমার কর্তব্য ছিল কাকিমা। চোখের সামনে কেউ ডুবে গেলে তাকে কিভাবে ফেলে যেতে পারি? তাছাড়া সকলকে সাঁতার শিখে রাখা দরকার, না হলে যে কেউ এরকম বিপদে পড়তে পারে। রূপা বৌমা, এই সোসাইটির অনেকেই সাঁতার জানে না। তোমরা কি আমাদের সকলকে সাঁতার শেখাবে? আমরা এই পুকুরেই তোমার সঙ্গে সাঁতার শিখবো। এরপর থেকে রূপা এবং কাজল সপ্তাহে 2 দিন পুকুরে স্নান করতে যেত এবং সোসাইটির কয়েকজন মহিলা এবং শিশুদেরকে সাঁতার শেখাতো। এভাবেই সকলে সুখে স্বাচ্ছন্দ্যে তাদের জীবন কাটতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা কারা কারা সাঁতার কাটতে পারো না কমেন্ট করে জানাও। কুয়াশায় ঢাকা শীতের এক সকালে গ্রামের সরু মাটির রাস্তা থেকে পুরানো সাইকেল চালিয়ে নরেশ বাড়ি ফিরছিল। তার পিঠে ঝোলানো কাপড়ের থলের মধ্যে রাখা পুঁতির ব্যাগগুলো সে বিক্রি করতে বেরিয়েছিল। নরেশ খুবই সহজ সরল একজন মানুষ, যিনি মাটি, সুতো আর পুঁতি দিয়ে এমন সুন্দর সুন্দর জিনিস তৈরি করত যে মানুষ তাকে বলতো হাতের কাজই মানুষকে বড় করে তোলে। গরিব হলেও এই হাতের কাজের জন্য এলাকার সকলে তাকে অনেক সম্মান করত। নরেশ তার মাটির ঘরে তার স্ত্রী পরমা এবং তার 7 বছরের ছেলে রবিনের সঙ্গে খুব সুখেই বসবাস করত। মাটির ছোট ঘরের ভেতর নরেশ মন দিয়ে পুঁতির ব্যাগে কাজ করছে। পাশেই রবিন অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে রয়েছে। নরেশ একটার পর একটা পুঁতি গাঁথছিল। রবিন অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখছিল। বাবা, এইবার তুমি রং করবে? হ্যাঁ, এবার রং করতে হবে, আর এমন ভাবে রং করতে হবে যেন মনে হয় রংটাই গল্প বলছে। লাল মানে শক্তি, সবুজ মানে আশা, আর প্রতিটা সেলাই মানে ধৈর্য। বাবা, তুমি এত সুন্দর করে কেমন করে করো? মন দিয়ে করলে তোর হাতও একদিন এমন কথা বলবে। প্রতিটা কাজের পেছনে একটা মন লাগে। নে, একবার তুই চেষ্টা কর। নরেশ রবিনের হাতে সুতো সুই ধরিয়ে দেয়। রবিন প্রথমে দ্বিধাবোধ করলেও তারপর ধীরে ধীরে পুঁতি গাঁথা শুরু করে দেয়। কিছু পুঁতি মাটিতে পড়ে যায়। যা, পড়ে গেল। এটাই শেখা বাবা, কাজ করতে করতে ভুল হবে, হাত কাঁপবে, কিন্তু থামলে চলবে না। নে, আবার শুরু কর। এরকমই এক সন্ধ্যায় উঠানে বসে তারা 3 জন মিলে গল্প করছিল। লণ্ঠন জ্বালিয়ে তারা নরেশের বানানো বাঁশের মোড়ায় বসেছিল। রবিন, তুই জানিস আজ বাজারে এক ভদ্রলোক আমার ব্যাগ দেখে বললেন, আপনার হাত তো একদম শিল্পীর হাত। শুধু হাত না, মুখও শিল্পীর মতো। পরমার কথা শুনে তারা 3 জনেই হেসে ওঠে। আচ্ছা বাবা, আমি বড় হয়ে কি হব? তুই হবি একজন সৃষ্টশীল মানুষ। তুই টাকা রোজগারের জন্য কাজ করবি না, তোকে এমন ভাবে গড়বো যে তোর কাজ মানুষের মন ছুঁয়ে যাবে। আর যেটাই করিস তোর মন যেন ছোট না হয়ে যায়। পরমা রবিনের মাথায় হাত রাখে। হালকা বাতাসে লণ্ঠন দুলে ওঠে। তারা কেউই জানতো না পরের দিন সকালে কি হতে চলেছে। ভোরবেলা গ্রামের রাস্তায় এক হাতে সাইকেল এবং আরেক হাতে ব্যাগ সামলে নরেশ এগোচ্ছিল। আকাশে হালকা আলো ফুটে রয়েছে। হঠাৎ তার চোখ ঝাপসা হয়ে আসে। তখনই হেডলাইট জ্বালিয়ে ছুটে আসে তার দিকে এক ট্রাক। নরেশের চোখে ভয় ফুটে ওঠে এবং হাত থেকে ব্যাগ ছিটকে মাটিতে পড়ে যায়। পুঁতি আর সুতো চারিদিকে ছড়িয়ে পড়ে। হঠাৎ জোরে শব্দ হয় এবং নরেশের দেহ ছিটকে দূরে গিয়ে পড়ে। একটা দুর্ঘটনা এক নিমেষেই তাদের সংসারটা তছনছ করে দেয়। উঠোনে শোকের ছায়া। পরমা চুপ করে বসে রয়েছে। অল্প বয়সে এমন শিল্পীর হাত চলে গেল, কত সুন্দর কাজ করত। রবিন কিছুই বলছে না। সে তার বাবার বানানো এক পুঁথির ব্যাগ আঁকড়ে বসে রয়েছে।
মনে হচ্ছে ব্যাগটার মধ্যে বাবার শেষ স্পর্শ লুকিয়ে রয়েছে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। এক রাতে পরমা বসে রয়েছে পুরানো কাঠের পিঁড়েতে। তার চোখ লাল, মুখ শুকিয়ে গেছে। সে ব্যাগ সেলাই করার চেষ্টা করছে। রবিন মেঝেতে বাবার ছেঁড়া শার্ট জড়িয়ে বসে রয়েছে। তোর বাবা কিভাবে চলে গেল? একবারও বিদায় বলে গেল না, শুধু বলল শিগগিরই বাড়ি ফিরবো। পরমা মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। রবিন চুপচাপ বসে থাকে। মা, আমি বাবার কাজটা ধরবো, আমাদের সংসার চালাতে হবে, তুমি চিন্তা করো না। তুই এখনো ছোট রে রবিন, এই কাজ, এই সংসার অনেক বড় দায়। তুই বাবার মতো হতে পারবি? আমি হয়তো বাবার মতো হতে পারবো না, কিন্তু তার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করব মা। পরমা রবিনের মাথায় হাত রাখে। হঠাৎ বাইরে হাওয়া ওঠে, ঘরের টিনও কাঁপে। নরেশের মৃত্যু শুধু তাদের ছাদ কেড়ে নেয়নি, তাদের আশাও কেড়ে নিয়েছিল। কিন্তু সেদিন রাতেই রবিন ঠিক করেছিল শুধু চোখের জল নয়, বাবার শূন্যতাও সে ভরবে নিজের হাতে কাজ করে। রবিন তার বাবার বাক্সের দিকে তাকিয়ে বসে রয়েছে, তার চোখে ভয় আর সাথে কৌতূহল। এরপর ধীরে ধীরে সে এগিয়ে বাক্সের ঢাকনা খোলে। তার ভেতরে রাখা ছিল তার বাবার আঁকার ডিজাইন, পুঁতি, সুতো, আধা তৈরি ব্যাগ আর ছেঁড়া ডায়েরি। রবিনের চোখ জলে ভরে আসে। সে সুতো সুই হাতে নেয় এবং কাপড় হাতে নেয়। সে শত চেষ্টা করার পরেও সূচে সুতোই ঢোকাতে পারছে না, বারবার ফসকে পড়ে যাচ্ছে। পুঁতিও গড়িয়ে মাটিতে পড়ছে। সে দাঁতের ঠোঁট কামড়ে চুপচাপ আবার চেষ্টা করতে থাকে। বাবা, আমি তোমার হাতের কাজ শিখতে চাই, তুমি তো শিখিয়ে যাওনি, আমি নিজেই চেষ্টা করব। সেই সন্ধ্যায় রবিন একজন শিল্পীর মৃত্যুর পর তার হাতের কাজটাকে বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞা করছিল। কয়েকদিন পর পরমা চুপচাপ বসে কাপড় সেলাই করছিল, চোখে ক্লান্তি, কপালে দুশ্চিন্তার ভাঁজ। হঠাৎ দরজার কাছে রবিন এসে দাঁড়ায়। হাতে কাপড়ে মোড়া কিছু রয়েছে। মা। হ্যাঁ বাবা, বল কি হয়েছে? তোমার জন্য একটা জিনিস বানিয়েছি। এরপর রবিন তার নিজের হাতে বানানো প্রথম ব্যাগ তার মাকে দেখায়। সেলাই কিছু কিছু বেঁকে গেছে, পুঁতিগুলো সব জায়গায় সমানভাবে নেই, তবু তাতে লেগে আছে তার নিখাত চেষ্টা আর ভালোবাসা। পরমা ব্যাগটা হাতে নিয়ে অবাক হয়ে চুপ করে থাকে। এটা তুই বানিয়েছিস? হ্যাঁ মা, বাবার বাক্স থেকে জিনিসগুলো বের করে চেষ্টা করেছি, যদি বাবার মতো কিছু করতে পারি। জানি খুব ভালো একটা হয়নি। পরমা ধীরে ধীরে ব্যাগটা উল্টে পাল্টে দেখতে থাকে এবং তার চোখ জলে ভরে আসে। এই ব্যাগটা খুব ভালো হয়েছে। এটা শুধু ব্যাগ নয়, এটা তোর সাহস। তোকে এবারে তোর বাবার মতোই শিল্পী হয়ে উঠতে হবে। তোর হাতেও যে তারই রক্ত রয়েছে, সেটা তো আমি ভুলেই গেছিলাম। এখন এই ব্যাগ থেকেই আমাদের নতুন জীবন শুরু করতে হবে। মায়ের চোখে রবিন তার বাবার ছায়া দেখতে পেয়েছিল। একটা গ্রামের সাপ্তাহিক হাটে দুপুরের ঝাঁঝালো রোদে রবিন তার বানানো ব্যাগের বস্তা কাঁধে নিয়ে ঢোকে। এরপর সে একটা কোনায় গিয়ে কাঁথা বিছিয়ে বসে পড়ে। এক লোক ব্যাগটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে হেসে ফেলে। নিজের হাতে বানানো ব্যাগ, পুঁতির কাজ করা, সস্তায়, দেখে যান দেখে যান। এইটা আবার ব্যাগ? খেলনা মনে হচ্ছে। তুমি একদম ঠিক বলেছ, এই ব্যাগে বাজার রাখলে মাঝ রাস্তায় ছিঁড়ে যাবে। চারপাশের লোকজন রবিনের দিকে কটাক্ষ করে হাসতে থাকে। কাকু, একটু সুযোগ দিন, নিজে বানিয়েছি, বাবার কাজটা চালানোর চেষ্টা করছি। একজন লোক ব্যাগটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। রবিন ধীরে ধীরে করে ব্যাগটা তুলে নিয়ে আসে এবং সে নিজের চোখের জল আটকে রাখতে পারে না। ঠিক এমন সময় এক বয়স্ক মহিলা তার কাছে আসে। সে ধীরে ধীরে ব্যাগগুলো নিয়ে ঘাটাঘাটি করে দেখতে থাকে। এগুলো কি তুমি বানিয়েছো? হ্যাঁ, নিজের হাতে বাবার বাক্স থেকে জিনিস বের করে প্রথমবার বানিয়েছি। তোমার বাবাও কি এরকমই কাজ করতো?
হ্যাঁ, খুব ভালো সুন্দর কাজ করতেন তিনি। এই ব্যাগটা আমি নেব, আমার সেলাইয়ের সুতো আর বোতাম রাখবো এর ভেতরে। আপনি সত্যি এটা নিচ্ছেন? এরপর মহিলাটি শাড়ির আঁচল থেকে 20 টাকা বের করে রবিনের হাতে দিয়ে দেয়। হ্যাঁ, তুমি নিজের ভালোবাসা বিক্রি করেছো, আমি সেটারই দাম দিয়েছি। বৃদ্ধা ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায়। আজ একজন মানুষ বুঝেছে, বাকি দুনিয়াও একদিন বুঝবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন গ্রামের বাজারের কাপড়ের দোকানের সামনে রবিন দাঁড়িয়েছিল। ভাই, একটা জিনিস দেখাবো? কি জিনিস? এরপর রবিন তার হাতে বানানো ব্যাগগুলো রফিককে দেখাতে থাকে। রফিক কিছুক্ষণ দেখার পর বলে, তুই বানিয়েছিস? হ্যাঁ ভাই, নিজের হাতে, মজবুত কাপড়ে। শোন, 5টা ব্যাগ বানাতে পারবি? ডিজাইন ভালো হলে প্রতি সপ্তাহে নেব। পারবো ভাই, সময় মতো পৌঁছে দেব। রাতে ঘরে কুপি বাতির আলোয় রবিন ব্যাগ বানাচ্ছে। তার মা সুতো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। তোর শক্ত কাপড়ের দরকার? হ্যাঁ, দরকার ছিল। পরমা নিজের আলমারি থেকে একটা সুন্দর পুরানো শাড়ি বের করে। এই নে, এখন তোর কাজটাই আমার শাড়ি। কিন্তু মা। সারা রাত রবিন ব্যাগ বানাতে থাকে। 5 নম্বর ব্যাগের সেলাই প্রায় শেষ। হঠাৎ সূচ ভেঙে রবিনের আঙুলে ঢুকে যায়। সে নিজের আঙুলে কাপড় বেঁধে আবার কাজে লেগে পড়ে। এরপর পরের দিন সকাল হতেই সে দোকানে পৌঁছে ব্যাগগুলো রফিককে দেখায়। ভালো হয়েছে, এইটার সেলাই টান দিলে খুলে যাবে। ভাই, শেষ রাত পর্যন্ত বানিয়েছি, সূচ ভেঙে গিয়েছিল, তাই এরকম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পুরো টাকাটাই দিলাম, কিন্তু আবার এমন হলে নেব না। সে 100 টাকার একটা নোট দিয়ে চলে যায়। রবিন চুপচাপ টাকাটা নিয়ে বাড়ি ফিরে আসে। প্রথম বড় কাজটাতেই ভুল, কিন্তু বাবা বলতো যে পড়ে গিয়ে ওঠে সেই দৌড়ায়। রবিন বাড়ি ফিরে টাকাটা তার মায়ের হাতে দিয়ে দেয়। পরমা তাকে জড়িয়ে ধরে। এরপর থেকে এভাবেই সে রফিকের দোকানে 5টা করে ব্যাগ দিতে শুরু করে। কখন যে সেই ব্যাগ 5টা থেকে 50টা হয়ে যায় রবিন টেরই পায় না। এভাবেই 15টা বছর কেটে যায়। রবিনের বয়স এখন 22। পরমার চুলে পাক ধরেছে। তুই তো দেখছি ঘরটাকে পুরো দোকান বানিয়ে ফেলেছিস। দোকান নয় মা, এটা স্বপ্নের কারখানা। হাটে রবিনের বড় দোকান রয়েছে। রং বেরঙের ব্যাগে দোকান ভরা। একজন মহিলা বলে, এই ডিজাইনটা একেবারে আলাদা, অন্য কোথাও পাওয়া যায় না। নিজে বানিয়েছি, প্রত্যেকটা আলাদা। শহরের স্কুলে তোমাকে প্রজেক্টের জন্য ডাকতে পারি, তুমি কি শেখাবে? শিখতে শিখতেই শেখানো, আমি রাজি। এরকমই একদিন রবিনের ঘরে চিঠি আছে। চিঠি পড়ে রবিন অনেক খুশি হয়ে যায়। মা, একটা বড় ব্যাগ কোম্পানি আমার ডিজাইন দেখে আমাকে ডেকেছে, শহরে যেতে বলেছে। তোর বাবার স্বপ্ন ছিল তুই কিছু একটা করবি, আর সেটা সত্যি হলো বাবা। এই কাগজটা শুধু ডাক নয় মা, বাবার হাসি। এই ব্যাগের নাম মাটি, কারণ এটা আমার গ্রাম আর মা বাবার গল্প। তোমার ডিজাইনগুলো টেস্টে প্রথম, মাসে 50,000 টাকা দেব, রাজি তো? আমি রাজি। রবিনের নাম ছড়িয়ে পড়ে রবিন দ্য ভিলেজ ডিজাইনার নামে। কিন্তু শহরে থেকে কাজ করার তার ইচ্ছে একদমই ছিল না। একদিন ম্যানেজার এসে বলে, তুমি আমাদের ছেড়ো না রবিন, তোমার জন্য ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করলাম, আর তোমার গ্রামে একটা এসি পাঠাচ্ছি। সত্যি? আমাকে আর এখানে থাকতে হবে না? হ্যাঁ, ঠান্ডা মাথায় বসে কাজ করবে, আমাদের কোম্পানি আরো অনেক দূরে যাবে। কিছুদিনের মধ্যেই তাদের মাটির ঘরে এসি লাগানো হয়। ঘরে এসি দেখে পরমার চোখ জলে ভরে আসে। এই ঘরেও যে ঠান্ডা হাওয়া বইবে কখনো ভাবিনি। এই হাওয়া বাবার কষ্টের ঘরে বইছে মা, আমরা জিতেছি। এরপর রবিন ঘরে বসেই মায়ের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।
কাবেরী তার ছেলে সুরেশ এবং বৌমা রাধার সঙ্গে থাকতো। সুরেশ গ্রামের একটি কারখানায় কাজ করত। তারা গরিব হলেও সুরেশের ইনকাম থেকে খুব ভালোভাবেই তাদের সংসার চলে যেত। বৌমা, অনেকদিন হয়ে গেল, ভালো মতো কিছু রান্না করা হয়নি, চলো আজ বিরিয়ানি রান্না করা হোক। আপনি একদম ঠিকই বলছেন মা, সুরেশ কাজ থেকে ফিরে বিরিয়ানি দেখলে অনেক খুশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা বাজার করে আসি। ছাতা নিতে ভুলবে না, বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এরপর কাবেরী তার বৌমায়ের সঙ্গে বাজার করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বাড়ি ফেরার সময় প্রচন্ড জোরে বৃষ্টি চলে আসে এবং তারা বাড়ি ফিরতে ফিরতে দেখে এক বৃদ্ধ মহিলা রাস্তার ধারে চুপ করে বসে রয়েছে। এই দেখে তারা মহিলাটির কাছে যায়। কি ব্যাপার মাসিমা, আপনি এই বৃষ্টির মধ্যে বাইরে কি করছেন? বাড়ি চলে যান, না হলে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়বেন। ঠাকুরমা, আপনার যদি বাড়ি যেতে অসুবিধে হয় তাহলে আপনার বাড়ির ঠিকানা বলে দিন, আমরা পৌঁছে দেব। আমার নাম নির্মলা, আমার কোনো বাড়ি নেই। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, নিজের বাড়ি ফিরে যাও। আপনি এ কি বলছেন? আপনার বাড়ি নেই মানে? তাছাড়া আমরা আপনাকে এই বর্ষাকালে এভাবে ফেলে কি করে যেতে পারি? আচ্ছা ঠাকুমা, আপনার ছেলে মেয়ে কেউ নেই? ছেলের নাম নিও না, আমি ওই ছেলের মুখও দেখতে চাই না। তোমরা চলে যাও এখান থেকে। কাবেরী এবং রাধা সেই মহিলার কথা শুনে অনেক দুঃখী হয়ে যায় এবং সেখান থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। বৌমা, এই বৃদ্ধ মহিলাটি অনেক অসহায় মনে হচ্ছে, আমাদেরকে তার সাহায্য করা দরকার। কিন্তু মা, আমাদের আর্থিক অবস্থা এমনিতেই ভালো নেই, আমরা কি আরো একজন মানুষের দায়িত্ব নিতে পারবো? এই মহিলাটিকে এভাবে ফেলে যেতেও তো পারছি না, এভাবে রাস্তায় বসে থাকলে হয়তো অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা তাকে নিজেদের সঙ্গেই নিয়ে যাই, তারপর কপালে যা আছে দেখা যাবে। কাবেরী এবং রাধা সেই বৃদ্ধ মহিলাটির কাছে যায় এবং তাকে সঙ্গে নিয়ে নিজেদের বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে কাবেরী সেই মহিলাটিকে খেতে দেয়। খাওয়া দাওয়ার পর মহিলাটি বলে, তোমরা অনেক ভালো মানুষ, আমি আশীর্বাদ করছি তোমরা যেন অনেক উন্নতি করো। আচ্ছা মাসিমা, আপনার ছেলে থাকা সত্ত্বেও আপনি এভাবে রাস্তায় বসেছিলেন কেন? ছেলে কি আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? সে আমাকে বাড়ি থেকে বের করেনি, আমি নিজেই বাড়ি ছেড়ে চলে এসেছি। আপনি এ কি বলছেন? আপনি বাড়ি ছেড়ে দিলেন কেন? কি আর বলবো, আমি সারা দিন পরিশ্রম করে তাদের জন্য ছাতা বানাতাম যাতে সেগুলো বিক্রি করে তারা সংসার চালাতে পারে, কিন্তু তারপরেও আমার ছেলে আর বৌমা প্রতিদিন আমাকে মারধর করত, আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। এটা তো খুব খারাপ ব্যাপার। ঠিক আছে, এবারে আপনি তাদের কথা ভুলে যান, এবার থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবেন। এরপর থেকে নির্মলা দেবী কাবেরীদের বাড়িতেই থাকতে শুরু করে দেয়। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে যায়। একদিন দুপুর বেলায়, কি ব্যাপার সুরেশ, আজ তুই কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি কেন? একটা সর্বনাশ হয়ে গেছে মা, ফ্যাক্টরিতে অনেক লোকসান হয়ে যাচ্ছিল, তাই অনেকজন কর্মচারীকে বাদ দেওয়া হয়েছে, আমারও কাজ চলে গেছে। হায় হায়, এসব তুমি কি বলছো সুরেশ? একমাত্র তোমার ইনকামেই আমাদের সংসার চলে, এবার আমাদের কি হবে? আমিও এটা নিয়ে অনেক টেনশনে আছি, জানি না এবার কি করব, এত তাড়াতাড়ি অন্য কাজ কিভাবে খুঁজবো। সুরেশের হঠাৎ এভাবে কাজ চলে যাওয়ায় সকলে অনেক দুঃখী হয়ে পড়ে। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর কাবেরী যখন নিজের রুমে বসেছিল এমন সময় নির্মলা তার কাছে যায়। কাবেরী, তুমি অসহায় বৃদ্ধকে একদিন তোমাদের বাড়িতে ঠাঁই দিয়েছিলে, আমি তোমাদের জন্য কিছু একটা করতে চাই। আপনি আমাদের জন্য কি করবেন মাসিমা? আমি খুব ভালো ছাতা বানাতে পারি, আমি তোমাকে আর তোমার বৌমাকে ছাতা বানানো শিখিয়ে দিতে পারি, তোমরা ছাতা বিক্রি করে ভালো টাকা উপার্জন করতে পারবে। কিন্তু মাসিমা,
আপনি এই বয়সে আমাদের জন্য এত পরিশ্রম করবেন কেন? আমরা না হয় অন্য কোনো কাজ খুঁজে নেব। পরিশ্রম আবার কিসের? তুমি আমার জন্য যা করেছো, আমার নিজের মেয়ে থাকলে হয়তো ততটা করতো না। তোমাদের জন্য আমাকে কিছু করতে দাও। এরপর সেই দিন থেকেই নির্মলা দেবী কাবেরী এবং তার বৌমাকে ছাতা বানানো শিখিয়ে দেয়। সুরেশ ছাতা বানানোর সমস্ত সামগ্রী আনতে থাকে এবং তারা বউ শাশুড়ি বসে বসে ছাতা বানাতে থাকে। কাবেরী, তোমরা দুজন খুব ভালোভাবে ছাতা বানাতে শিখে গেছো। আমাকে বাজারে একটা ছোট মতো দোকান করে দেবে, আমি সেখানে ছাতাগুলো বিক্রি করে আসবো। ঠাকুমা, আজকে আমি একটা ঠেলা গাড়িওয়ালার সঙ্গে কথা বলে এসেছি। তাকে মাসে 2000 টাকা দিতে হবে। ঠেলা গাড়িতে আপনি বিক্রি করতে পারবেন তো? আরে হ্যাঁ বাবা, অবশ্যই পারবো। ঠিক আছে, কাল থেকে আমিও আপনার সঙ্গে সেই দোকানেই থাকবো। দুজন মিলে বউ শাশুড়ির বানানো ছাতা বিক্রি করব। পরের দিন থেকে সুরেশ নির্মলা দেবীর সঙ্গে বাজারে একটি ছোট ঠেলা গাড়িতে ছাতা বিক্রি করতে শুরু করে দেয়। অপরদিকে তার মা এবং বউ বাড়িতে বসে ছাতা বানাতে থাকে। তাদের বানানো ছাতা খুব সুন্দর হওয়ায় প্রতিদিন সব ছাতা বিক্রি হয়ে যেত। দেখতে দেখতে বর্ষাকালের 1 মাস কেটে যায়। আপনার অনেক ধন্যবাদ মাসিমা, আপনার জন্য আমরা নতুন জীবিকা খুঁজে পেলাম। ছাতা বিক্রি করে আমাদের ভালো টাকা আয় হয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছেন মা, 1 মাসের মধ্যেই আমরা 30,000 টাকা ইনকাম করে ফেলেছি। 10,000 টাকা সংসার খরচ করলেও 20,000 টাকা জমানো যাবে। আর মাত্র 2 মাস পর্যন্ত ঠিকঠাক বর্ষাকাল থাকবে। এই 2 মাসে আমাদেরকে আরো বেশি বেশি ছাতা বিক্রি করতে হবে। বর্ষাকাল শেষ হয়ে গেলেই এই ব্যবসা আর চলবে না। আপনি একদম ঠিকই বলছেন মাসিমা। অতিরিক্ত ছাতা বানানোর জন্য আমি 2জন প্রতিবেশী মহিলাকেও কাজে রাখার কথা ভেবে নিয়েছি। আরে বাহ, এটা তো দারুণ কাজ করেছো। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকেও কাজটা শিখিয়ে দাও। পরের দিন থেকে কাবেরী এবং তার বৌমা 2জন মহিলাকে কাজ শিখিয়ে তাদের সঙ্গে ছাতা বানাতে থাকে। অপরদিকে সুরেশ এবং নির্মলা দেবী একইভাবে বৃষ্টির মধ্যে ছাতা বিক্রি করতে থাকে। তারা দুজনে ছাতা বিক্রি করছিল, এমন সময় এক দম্পতি তাদের কাছে আসে। তাদের দুজনকে দেখে নির্মলা দেবী কিছুটা ভয় পেয়ে যায়। এই দেখো বিক্রম, এই বুড়িটা আমাদের থেকে পালিয়ে এসে অন্য লোকেদের জন্য ছাতা বানিয়ে দিচ্ছে। মা, তোমার লজ্জা করে না? নিজের ছেলে বৌমায়ের উপকার করার বদলে অচেনা মানুষের ছাতা বানিয়ে দিচ্ছ। এই ছাতাগুলো আমার বানানো নয়, সুরেশের মা আর বউ ছাতাগুলো বানাই। আমি শুধু দোকানে থেকে এগুলো বিক্রি করে দিই। থাক থাক, তোমাকে আর নাটক দেখাতে হবে না। এতদিন পর্যন্ত তোমার অনেক নাটক দেখেছি। বিক্রম, এই বুড়িটাকে নিয়ে বাড়ি চলো। মা, আমাদের সঙ্গে চলো, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। তুমি বাড়ি ছেড়ে পালিয়ে আসায় আমাদের ছাতার দোকান বন্ধ হয়ে গেছে। আমরা খাবো কি? তোরা কি করবি সেটা দেখার দায়িত্ব আমার নয়। ভেবেছিলাম বৃদ্ধ বয়সে তুই আমার খেয়াল রাখবি, কিন্তু আমি ভুল ছিলাম। এই বয়সেও আমাকে পরিশ্রম করে তোদের সংসার চালাতে হতো। এখানে দাঁড়িয়ে অচেনা লোকের সামনে বেশি নাটক করতে হবে না। চুপচাপ আমাদের সঙ্গে চলো। উনি যখন বলছেন তোমাদের সঙ্গে যাবে না, তাহলে তোমরা জোর করছো কেন? চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে আমি কিন্তু পুলিশকে রাখবো। বিক্রম নিজের মাকে নিয়ে যেতে চাইছে, তাতে তোমার কষ্ট হচ্ছে কেন? আচ্ছা, এবারে বুঝেছি। এই বুড়িটা এখান থেকে চলে গেলে তোমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। সবাই তোমাদের মতো নয় বৌমা। সুরেশ আর তার পরিবার অনেক ভালো, তোমরা তাদের নখেরও যোগ্য হতে পারবে না। বিক্রম তার মাকে নিয়ে যাওয়ার জন্য অনেক জোর করতে থাকে। অপরদিকে সুরেশ তাদের এরকম ব্যবহার দেখে পুলিশকে ফোন করে দেয়। কিছু সময় পর পুলিশ সেখানে এসে হাজির হয়। নির্মলা পুলিশকে সমস্ত কথা জানিয়ে দেয়। স্যার, আমি এদের সঙ্গে যেতে চাই না। এখন আমি সুরেশদের বাড়িতে অনেক সুখে আছি। কিরে বিক্রম, মাকে দিয়ে পরিশ্রম করানোর জন্য বাড়িতে নিয়ে যেতে চাইছিস? তোর মা যেখানে ইচ্ছা সেখানেই থাকবে। এরপর যদি তোকে এনার আশেপাশে দেখেছি, তাহলে তোকে আর তোর বউকে জেলে ঢুকিয়ে দেব। এই তো চলে যাচ্ছি। মা, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো, এরা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে কিন্তু আমার বাড়ির দিকে ফিরে তাকাবে না। আজ থেকে ওই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেল।
বিক্রম এই বলে তার বউয়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর সুরেশ সেদিন তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেয় এবং নির্মলা দেবীর সঙ্গে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তারা কাবেরী এবং রাধাকেও এই বিষয়ে জানিয়ে দেয়। মাসিমা, বিক্রমের কথা ভেবে কষ্ট পাবেন না, এটাই আপনার আসল বাড়ি, আমরা আপনার সন্তানের মতো। এইভাবে নির্মলা তার নতুন পরিবারের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে এবং সে বর্ষাকালে বউ শাশুড়ির বানানো ছাতা বিক্রি করতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। মনোহরপুর গ্রামে অঞ্জলি তার স্বামী প্রদীপ এবং মেয়ে রেখার সঙ্গে থাকত। প্রদীপ গ্রামের এক জমিদারের কাছে হিসেব নিকেশ দেখাশোনার কাজ করত। জমিদারের কাছ থেকে প্রদীপ যত টাকা বেতন পেত তা থেকে যেমন তেমন করে তাদের সংসার চলত। আরে প্রদীপ, আমাদের মেয়ে এবার হাই স্কুলে ভর্তি হবে, এখন থেকে তার পেছনে খরচ অনেক বেড়ে যাবে। জমিদার মশাইকে এবার বেতন বাড়িয়ে দিতে বলো না। তুমি একদম ঠিক বলেছো অঞ্জলি, সারা মাস কাজ করার পর মাত্র 7,000 টাকা বেতন পাই। আমাদের সংসার চালাতে গিয়েই সব টাকা শেষ হয়ে যায়। ঠিক আছে, কাল জমিদার বাবুকে একবার বলে দেখব। তুমি 5 বছর থেকে জমিদার মশাইয়ের কাছে কাজ করছো, জমিদার বাবু নিশ্চয়ই তোমার মাইনে বাড়িয়ে দেবেন। আমারও এটাই মনে হয় অঞ্জলি। আচ্ছা, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, এবার খেতে দিয়ে দাও। বাবা, হাই স্কুলে যাওয়ার আগে আমাকে 2টো নতুন ইউনিফর্ম কিনে দিতে হবে। কোনো কারণে একটা জামা নোংরা হয়ে গেলে আমি যেন অন্যটা পরে যেতে পারি। আগে তোর বাবার বেতনটা বেড়ে যাক, তারপর যা নেওয়ার নিয়ে নিস। এখন শুধু শুধু বায়না করিস না। আরে অঞ্জলি, তুমি ওকে রাগ করছো কেন? তুই চিন্তা করিস না রেখা মা, তোকে নতুন জামা, নতুন ব্যাগ সবকিছু কিনে দেব। পরের দিন প্রদীপ তার বেতন বাড়ানোর কথা বলার জন্য জমিদার বাবুর কাছে যায়। জমিদার মশাই ভীষণ কিপটে প্রকৃতির মানুষ ছিলেন, তার কাছে বেতন বাড়ানোর কথা বলা সহজ ছিল না। জমিদার বাবুর সঙ্গে কথা বলে প্রদীপ বাড়ি ফিরে এলে অঞ্জলি উৎকণ্ঠা নিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। কি হলো প্রদীপ, জমিদার মশাই কি বললেন? বেতন বাড়াবেন তো? না গো অঞ্জলি, জমিদার বাবু কিছুতেই রাজি হলেন না। তিনি বললেন এখন তার নাকি অনেক লোকসান হয়ে যাচ্ছে। সর্বনাশ, তাহলে এখন কি হবে? রেখার স্কুলের খরচ, আমাদের সংসার কিভাবে চলবে? আমি খুব অনুরোধ করলাম, হাতে পায়ে ধরলাম, কিন্তু তবুও তার মন গলল না। তিনি বললেন কাজ ভালো না লাগলে ছেড়ে দিতে পারি। তোমার এতদিনের পরিশ্রম, এত সততা, তার কি কোনো মূল্য নেই? আমি ভাবতেই পারছি না। কি হয়েছে বাবা, তুমি এত দুঃখী হয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ করেছে? আমি ঠিক আছি রে, আমার কিছু হয়নি। তুই নিজের রুমে গিয়ে পড়াশোনা কর। আরে হ্যাঁ রেখা, তোকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে হবে না, আমরা একটা বিশেষ কথা নিয়ে আলোচনা করছি। তুমি শুধু শুধুই আমার উপরে বকাবকি করছো, আমি আবার কি করলাম? আরে না রেখা, তুই কিছু করিসনি। আচ্ছা, এবার নিজের রুমে যা, একটু পর আমি তোকে চকলেট এনে দেব। বাবার মুখে এই কথা শুনে রেখা নিজের রুমে চলে যায়। এরপর প্রদীপ এবং অঞ্জলি আবার নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। রেখার স্কুলের খরচ কি করে চালাবো সেটাই এখন সব থেকে বড় চিন্তা। আমি কি কিছু কাজ খুঁজে দেখতে পারি? ঘরে বসে থাকলে তো আর চলবে না। তুমি কি কাজ করবে? গ্রামে তো আর তেমন কোনো কাজই নেই। কিছু একটা করতেই হবে, এভাবে বসে থাকলে আর কিচ্ছু হবে না। এই দুঃসংবাদের রেশ কাটতে না কাটতেই পরিবারের উপর এক বিরাট আঘাত নেমে আসে। প্রদীপ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা তাদের কাছে একেবারেই ছিল না। অঞ্জলি চরম অসহায় বোধ করতে লাগে। আমার ভালো লাগছে না অঞ্জলি, শরীরটা খুব দুর্বল লাগছে। প্রদীপ, তোমার শরীর খারাপ দেখে আমার খুব খারাপ লাগছে, মনে হচ্ছে ডাক্তার দেখানো দরকার। এরপর অঞ্জলি তাড়াতাড়ি প্রদীপকে নিয়ে একটি সরকারি হসপিটালে চলে যায়। সেখানে ডাক্তার দেখানো হয়ে গেলে অঞ্জলি প্রদীপকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাবার কি হয়েছে মা? বাবার মুখটা যেন শুকিয়ে গেছে। এই মাত্র তোর বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম,
ডাক্তার বলেছে অনেকগুলো রিপোর্ট করাতে হবে, অনেক খরচ হবে। বাবা, তোমার কিছু হবে না তো? আমার খুব ভয় করছে। আমার জন্য এত চিন্তা করো না তোমরা, আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব, কোনো পরীক্ষা টরীক্ষা করাতে হবে না। এখন আমরা কি করব প্রদীপ? এত টাকা কোথা থেকে জোগাড় করব? আমাদের তো কোনো জমানোর টাকাও নেই। মা, তুমি একবার গ্রামে কারোর কাছে ধার নেওয়ার চেষ্টা করো না, কেউ না কেউ নিশ্চয়ই ধার দিয়ে দেবে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি শুনলে তো প্রদীপ, ডাক্তার কি বলেছে? আরে হ্যাঁ, ডাক্তার বলেছেন অপারেশন না করালে নাকি বিপদ হতে পারে, কিন্তু আমরা কি আর করতে পারি? তুমি চিন্তা করো না প্রদীপ, টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমাদেরকে কিছু একটা উপায় বার করতেই হবে। প্রদীপের অসুস্থতা অঞ্জলিকে আরো দৃঢ় করে তোলে। সে সিদ্ধান্ত নেয় তাকে কিছু একটা করতেই হবে। সে তার মায়ের কাছে যায়, যিনি খুব ভালো রান্না করতেন, বিশেষ করে তন্দুরি চিকেন। অঞ্জলির মনে একটা নতুন চিন্তা ভাবনা আসে। মা, একটা কথা বলতে এসেছিলাম। তুমি তো অনেক ভালো তন্দুরি চিকেন বানাও, তাই না? হ্যাঁ রে মা, ছোটবেলায় তোর বাবা খুব ভালোবাসতো আমার হাতের তন্দুরি চিকেন। কেন বলতো? যদি আমরা সেই তন্দুরি চিকেন তৈরি করে বিক্রি করি, তাহলে হয়তো কিছু টাকা আসবে। এসব তুই কি বলছিস অঞ্জলি? আমরা এসব কাজ জীবনে করিনি। মানুষ কিনবে তো? চেষ্টা করে দেখলে ক্ষতি কি মা? প্রদীপের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু এই গ্রামে কে কিনবে তন্দুরি চিকেন? এখানে তো কেউ এসব কিছু খায় না। মা, আমি শহরের কাছাকাছি একটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করার কথা ভাবছি। শহরের বাজারে একা একা কিভাবে যাবি রে মা? ওখানে কত লোক থাকে। তুমি শুধু আমাকে রেসিপিটা ভালো করে শিখিয়ে দাও, বাকিটা আমি সব সামলে নেব। তোর এত কষ্ট হবে ভেবেই আমার খুব খারাপ লাগছে। তুই একা একা কি করে সামলাবি? আর তো কোনো উপায় নেই মা, প্রদীপকে সুস্থ করতেই হবে। তুমি আমার পাশে থেকো, দেখবি সব ঠিক হয়ে যাবে। মায়ের কাছ থেকে তন্দুরি চিকেন তৈরির পদ্ধতি শিখে অঞ্জলি সাহস করে শহরের বাজারে একটি দোকান দেয়। প্রথম প্রথম বিক্রি তেমন হচ্ছিল না, অনেক কষ্ট করেই একটা আধটা বিক্রি হতো। কিন্তু প্রদীপের কথা মনে করে অঞ্জলি হাল ছাড়ে না। কাকু, তন্দুরি চিকেন নেবেন? একদম ফ্রেশ, গরম গরম। এই গ্রামে এসব চলে না গো মা, তন্দুরি চিকেন আবার কি? আজকেও তেমন বিক্রি হলো না, কিভাবে যে টাকা জোগাড় করব। দিদি, এটা কি ভালো হবে? এর আগে তো কখনো খাইনি। একবার খেয়ে দেখুন না, খুব ভালো লাগবে। আমি নিজের হাতে বানিয়েছি। মা, তুমি এত সকালে আসো আর এত রাতে ফেরো, খুব কষ্ট হয় না তোমার? কষ্ট হলেও কিছু করার নেই রেখা। তোর বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই আমরা চাই। আরে মেয়ে, এত ভালো জিনিস বানাচ্ছিস, বিক্রি হচ্ছে না কেন? জানি না দাদা, কেউ হয়তো চেনে না। একটু ধৈর্য ধরো, ভালো জিনিসের কদর একদিন হবেই। আপনার কথাই যেন সত্যি হয়। আমরা অনেক আশা নিয়ে এই ব্যবসায় নেমেছি। ধীরে ধীরে অঞ্জলির তন্দুরি চিকেনের সুনাম ছড়াতে থাকে। তার হাতের রান্নার স্বাদ ছিল অতুলনীয়। মানুষ দূর দূরান্ত থেকে তার দোকানে আসতে শুরু করে। তার বিক্রিও বাড়তে থাকে এবং প্রদীপের চিকিৎসার জন্য যথেষ্ট টাকা জোগাড় হয়ে যায়। আরে অঞ্জলি দিদি, তোমার তন্দুরি চিকেন তো অসাধারণ, এমন স্বাদ আর কোথাও পাইনি। আরে হ্যাঁ, তোমার চিকেনের টানেই তো আমি এত দূরে আসি। আরো 2 পিস দাও। আপনারা ভালো বললেই আমি খুশি। মা, আজ আমাদের অনেক বিক্রি হয়েছে, তুমি খুব খুশি তো? হ্যাঁ রে মা, আজ আমি খুব খুশি। তোর বাবার চিকিৎসার জন্য আর চিন্তা করতে হবে না। দিদি, আমরা কি আরো একজন লোক নিয়োগ করতে পারি? এত অর্ডার একা সামলানো কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ নয়ন, এবার সেটাই করতে হবে। ব্যবসার উন্নতি হচ্ছে দেখে ভালো লাগছে। দেখলি অঞ্জলি, আমি বলেছিলাম না, ভগবান একটা পথ ঠিক দেখাবেন। তোর পরিশ্রম সফল হলো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাই আমাকে এতদূর নিয়ে এসেছে মা। অঞ্জলি, তোমার জন্যই আজ আমি সুস্থ। তুমি আমার জীবন বাঁচিয়েছো।
প্রদীপ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। অঞ্জলি তার তন্দুরি চিকেনের ব্যবসা আরো বড় করে। সে শুধু মনোহরপুরের গরিব বউ রইল না, হয়ে উঠল এক সফল ব্যবসায়ীও। সুখ এবং শান্তি ভরে ওঠে তাদের পরিবারে। রেখা নিজের পড়াশোনায় মন দেয় এবং অঞ্জলি তার তন্দুরি চিকেনের সুবাদে গ্রামের অনেক মহিলার কর্মস্থানের ব্যবস্থাও করে দেয়। প্রদীপ, এখন আমাদের আর কোনো অভাব নেই। রেখার কোনো ইচ্ছেই অপূর্ণ থাকবে না। সব তোমার জন্য হয়েছে অঞ্জলি, তুমি আমাদের পরিবারকে বাঁচিয়েছো। মা, আমি হাই স্কুলে ভর্তি হয়েছি, তোমার জন্য আমার খুব গর্ব হয়। শুধু পড়াশোনাটা মন দিয়ে করিস রেখা, এটাই আমার সব থেকে বড় উপহার হবে। অঞ্জলি দিদি, তুমি আমাদের সকলকে কাজ দিয়ে আমাদের অনেক উপকার করেছো। আমি একা কিচ্ছু করিনি, তোমাদের সাহায্য ছাড়া এটা সম্ভবই ছিল না। আজ তোর বাবা থাকলে অনেক খুশি হতো অঞ্জলি, তোর কষ্ট সফল হলো। আমার গরিব বউ আজ তন্দুরি চিকেনের রানী হয়ে উঠেছে। বন্ধুরা, আমাদের গল্পটি এখানেই শেষ হলো। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তন্দুরি চিকেন খেতে তোমরা কারা কারা ভালোবাসো কমেন্ট করে আমাদেরকে জানিও। তুমি আমাকে থামিয়ে দিলে কেন? শহরের মানুষ বলে কি আমাদেরকে উল্টোপাল্টা করে কথা বলবে? আজ তাকে বুঝিয়েই দিতাম। আরে দিদি, আমরা এখানকার বৌমা, কারোর সঙ্গে আমাদের এভাবে ঝগড়া করাটা ঠিক হবে না। আরতি দেবী তার দুই ছেলে মনোজ এবং সূর্যের সঙ্গে কলকাতা শহরে থাকত। দুই ছেলের বিয়ের বয়স হয়ে যাওয়ায় আরতি দেবী গ্রামের দুই সুন্দরী মেয়ে রূপা এবং কাজলকে তার বৌমা করে বাড়িতে নিয়ে এসেছে। দুই বৌমা বাড়ির প্রতিটা কাজেই খুবই পারদর্শী। বড় বৌমা, ছোট বৌমা, তোমরা মাত্র এক সপ্তাহের মধ্যেই বাড়ির দায়িত্ব যেভাবে সামলে নিয়েছো সেটা দেখে আমি অনেক খুশি। আপনার ভালো লেগেছে, এটা দেখে আমরাও অনেক খুশি মা। হ্যাঁ মা, দিদি একদম ঠিকই বলছে। আপনি বাড়ি নিয়ে একদম চিন্তা করবেন না, আমরা সব কিছু সামলে নেব। মা, আমরা গ্রামের গরিব পরিবারের মেয়ে, এসব কিছু জানার সত্ত্বেও আপনি আমাদের দুজনকে পছন্দ করেছেন, এটা আমাদের কপাল। তোমরা আগে গ্রামের মেয়ে ছিলে, কিন্তু এখন আর নেই। এখন তোমরা আমার বৌমা, তাই তোমরা নিজেদেরকে গ্রামের মেয়ে আর বলবে না। আরে বাহ, আমাদের পরিবারের ব্যাপারটাই আলাদা। এমনিতে শুনতে পাওয়া যায় বউ শাশুড়ি নাকি প্রথম দিন থেকেই ঝগড়া করতে শুরু করে দেয়, কিন্তু আমাদের বাড়িতে তোমাদের মিল দেখে অবাক হয়ে গেলাম। এইভাবেই সুখে শান্তিতে আরতির পরিবার দিন কাটাতে থাকে। দেখতে দেখতে শ্বশুর বাড়িতে দুই বউয়ের 1 মাস কেটে যায়। এরকমই একদিন রান্নাঘরে, আরে কাজল, বাথরুমে শাওয়ার চালিয়ে স্নান করতে একদম ভালো লাগে না। গ্রামে কত সুন্দর পুকুরে স্নান করতে যেতাম। একদম ঠিকই বলেছো দিদি, আমিও ঠিকভাবে স্নান করতে পারি না। স্নান করার পরেও মনে হয় ঠিক মতো ফ্রেশ হতে পারিনি। তাহলে কি করা যায় বলতো? চলো না একবার বরং মায়ের কাছে যাই। এখানে যদি আশেপাশে কোনো পুকুর থাকে তাহলে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সেখানে স্নান করতে যাওয়া হবে। এরপর দুই বৌমা নিজেদের মধ্যে এসব কথা বলতে বলতে তার শাশুড়ির রুমে যায় এবং শাশুড়িকে পুকুরে স্নান করার কথা জানায়। আরে বৌমা, এটা শহর, এখানে কেউ পুকুরে স্নান করে না, সকলে নিজের নিজের বাড়িতেই স্নান করে। মা, দয়া করে আমাদেরকে অনুমতি দিয়ে দিন না, আমাদের বাড়িতে স্নান করার অভ্যাস হয়ে গেলে আর পুকুরে যেতে চাইবো না। হ্যাঁ মা, আমাদেরকে অনুমতি দিয়ে দিন, কতদিন হয়ে গেল ভালোভাবে স্নান করতে পারিনি। আচ্ছা, তোমরা যখন এত করেই বলছো তাহলে অনুমতি দিয়ে দিলাম। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই একটা পুকুর আছে, সেখানে তোমরা স্নান করতে যেতে পারো। তবে বেশি সময় পর্যন্ত সেখানে থাকবে না, রাস্তা থেকে অনেক লোক যাওয়া আসা করে। ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা 10-15 মিনিটের মধ্যেই চলে আসব। শাশুড়ির কাছ থেকে অনুমতি পাওয়ার পর দুই বৌমা খুশি খুশি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং পুকুরে গিয়ে স্নান করতে শুরু করে দেয়। কতদিন পর ভালোভাবে স্নান করলাম, এখানে স্নান করে অনেক আনন্দ হলো। একদম ঠিক বলেছো দিদি, এভাবেই প্রত্যেকদিন পুকুরে স্নান করতে পারলে আর কোনো চিন্তাই থাকবে না। চলো চলো এবার বাড়ি ফিরে যাই, এরপর থেকে প্রত্যেকদিন এই পুকুরে এসেই স্নান করে যাব।
রূপা এবং কাজল গল্প করতে করতে বাড়ি ফিরে যায়। এরপর থেকে তারা দুজনে প্রত্যেক দিনই পুকুরে স্নান করত। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায় এবং আশেপাশের কয়েকজন মানুষ তাদেরকে দেখে নানা রকমের কথা বলতে শুরু করে। দেখতে পাচ্ছ পল্লবী, আরতির বৌমায়েদের একটুও লজ্জা শরম বলে কিচ্ছু নেই। কিভাবে খোলামেলা জায়গায় স্নান করছে দেখো। সত্যি আজকাল মানুষের লজ্জা শেষ হয়ে গেছে দেখছি। তুমি একদম ঠিকই বলেছো বিশাখা। এরকম মানুষ আমাদের প্রতিবেশী থাকলে কোথাও আর মুখ দেখানো যাবে না। প্রতিবেশীদের মুখে এরকম কথা শুনে দুই বউয়ের খুব খারাপ লাগে এবং সেদিন তারা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়। রূপা এবং কাজল বাড়ি ফেরার পর নিজের শাশুড়ির কাছে গিয়ে বলে, মা, আজ আমরা পুকুরে স্নান করছিলাম। দুজন মহিলা আমাদেরকে উল্টোপাল্টা করে কথা শোনাচ্ছিল, আমাদের প্রতিবেশী বিশাখা কাকিমা আর পল্লবী কাকিমা। এর জন্যই তো আমি তোমাদেরকে পুকুরে যেতে বারণ করছিলাম। আমাদের এলাকায় কয়েকজন আছে যারা সব সময় মানুষের বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলতে থাকে। কিন্তু মা, আমাদের তো পুকুরে স্নান করতে খুব ভালো লাগে। আচ্ছা মা, আমরা যদি তাদের কথার দিকে বেশি গুরুত্ব না দিয়ে সেখানে স্নান করে তাড়াতাড়ি চলে আসি তাহলে কেমন হবে? তুমি তাদেরকে যত সহজ সরল ভাবছো তারা ততটা সহজ মানুষ নয়। তোমাদের যখন সমস্যা নেই তাহলে আমিও তোমাদেরকে আটকাবো না। তোমরা পুকুরে স্নান করা চালিয়ে যেতে পারো। রূপা এবং কাজল পরের দিন থেকে একইভাবে পুকুরে যেতে থাকে। অপরদিকে বিশাখা এবং পল্লবী নানাভাবে তাদেরকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করতে থাকে। আরে পল্লবী, বারবার করে খারাপ খারাপ কথা বলার পরেও এরা এখানে স্নান করা বন্ধ করছে না। আমি কিন্তু এটা একদম সহ্য করতে পারছি না। তুমি একদম ঠিকই বলেছো বিশাখা। আমাদের পাড়ায় এসব দাদাগিরি চলবে না। এই দুই বৌমা আমাদের পরিবেশ খারাপ করে দিচ্ছে। এসব আপনি কিসব ভুলভাল কথা বলছেন পল্লবী কাকিমা? আমরা তো ভালোভাবে স্নান করছি, তাতে পাড়ার পরিবেশ খারাপ হচ্ছে কোথায়? ওরে বাবারে, আবার মুখে মুখে বড় বড় কথা বলি। এরকম খোলামেলা জায়গায় স্নান করা কি ভালো দেখায়? আপনাদের বাড়ির মানুষেরা ছোট ছোট জামা কাপড় পরে সুইমিং পুলে স্নান করতে পারে, আর আমরা বড় জামা কাপড় পরে পুকুরে স্নান করতে পারবো না। কি বললি? আমাদের পরিবারের মানুষের সঙ্গে তোরা নিজেদের তুলনা করছিস? তোদের মতো গেয়েও মানুষের যোগ্যতা এখনো সেরকম হয়নি। আরে পল্লবী, তুই শুধু শুধু এদের সঙ্গে তর্ক করছিস। এরা আমাদের সঙ্গে কথা বলারও যোগ্যতা রাখে না। আমাদের যখন আপনার সঙ্গে কথা বলার যোগ্যতা নেই তাহলে শুধু শুধু আমাদেরকে বিরক্ত করছেন কেন? ভালো করে আমার কথা শুনে রাখো মেয়ে, আজ থেকে তোরা এই পুকুরে স্নান করবি না। আবার যদি এই পুকুরে স্নান করতে দেখেছি তাহলে সোসাইটির চেয়ারম্যানকে কমপ্লেন করে একটা ব্যবস্থা নিতে বাধ্য হব। বিশাখার কথায় রূপা প্রচন্ড রেগে যায় এবং তাকে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় কাজল তাকে থামিয়ে নেয় এবং দুজনে একসঙ্গে বাড়ির দিকে ফিরে যেতে থাকে। শহরের মানুষ বলে কি আমাদেরকে উল্টোপাল্টা করে কথা বলে চলে যাবে? আজ তাকে ভালো করে বুঝিয়ে দিতাম। আরে দিদি, আমরা এখানকার বৌমা, কারোর সঙ্গে আমাদের এভাবে ঝগড়া করা ঠিক হবে না। সবার আগে মাকে এই বিষয়ে জানানো দরকার। হয়তো তুমি ঠিকই বলেছ, তবে শুধু মাকে নয়, এবার আমাদের স্বামীদেরকেও এই বিষয়ে জানানো খুব দরকার। এরপর সেদিন রাতের বেলা সকলে যখন একসঙ্গে বসেছিল এমন সময় রূপা পুকুর পাড়ে ঘটে যাওয়া ঘটনাগুলো সকলকে জানায়। আমি আগে থেকেই জানতাম বিশাখা আর পল্লবী এত সহজে তোমাদেরকে সেই পুকুর ব্যবহার করতে দেবে না। কোনো জিনিস মানুষের কাজে লাগুক এটা তারা চায় না। আরে রূপা, তোমরা এই কয়েকদিন হতে না হতেই সোসাইটির কাকিমাদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিয়েছো। তাহলে আমি আর কি করতাম? তারা দুজন আমাদেরকে অনেক উল্টোপাল্টা কথা বলছিল, তাই আমি চুপ করে থাকতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এবার থেকে তোমাদের আর সেই পুকুরে স্নান করতে যেতে হবে না। তোমরা বাড়িতেই স্নান করবে। আমি চাই না তোমাদেরকে নিয়ে সোসাইটিতে কোনো রকম আলোচনা হোক। কিন্তু মনোজ একদম ঠিক কথাই বলছে বৌমা। তোমরা এখানে নতুন, এখন এই বিষয়ে বেশি আলোচনা করতে গেলে সোসাইটিতে সকলে তোমাদের বিরুদ্ধে হয়ে যেতে পারে। শাশুড়ি এবং স্বামীর মুখে এই কথা শুনে দুই বৌমা পরের দিন থেকে পুকুরে যাওয়া বন্ধ করে দেয়। তাদের অনিচ্ছা সত্ত্বেও তারা বাড়িতেই স্নান করতে থাকে।
এইরকমই একদিন রূপা এবং কাজল যখন বাজার থেকে বাড়ি ফিরছিল, এমন সময় তারা দেখে পুকুরে একটা ছেলে ডুবে যাচ্ছে। আরে দিদি, ওই দেখো পুকুরে কে যেন ডুবে যাচ্ছে। তুমি একদম ঠিকই বলছো কাজল, তাড়াতাড়ি তাকে উদ্ধার করতে হবে। তুমি এখানেই দাঁড়াও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। রূপা এই বলে বাজারের ব্যাগ রেখে দিয়ে তাড়াতাড়ি পুকুরে ঝাঁপ দিয়ে দেয় এবং সাঁতার কেটে ছেলেটিকে উদ্ধার করে আনে। এরই মধ্যে সেখানে কয়েকজন লোক চলে আসে। তুমি পুকুরে কিভাবে পড়ে গিয়েছিলে? তোমার নাম কি আর বাড়ি কোথায়? আরে এটা তো বিশাখার নাতি। তুমি না থাকলে ছেলেটাকে আর বাঁচানো যেত না, কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছিল। লোকটি এসব কথা বলছিল এমন সময় বিশাখা পল্লবী তাড়াতাড়ি সেখানে চলে আসে। কি হয়েছে? কি হয়েছে এখানে? আমার নাতি ঠিক আছে তো? তোর কিছু হয়নি তো পিন্টু? আরতির বৌমায়ের জন্য আজ তোমার নাতি বেঁচে আছে, না হলে এতক্ষণে তার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। বাচ্চাদের যখন যত্ন করতে পারো না, তাহলে তাদেরকে বাড়িতে বেঁধে রাখবে। রূপা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে নানাভাবে বিরক্ত করেছি, কিন্তু তারপরেও তুমি আমাদের এত বড় উপকার করলে। এটা তো আমার কর্তব্য ছিল কাকিমা। চোখের সামনে কেউ ডুবে গেলে তাকে কিভাবে ফেলে যেতে পারি? তাছাড়া সকলকে সাঁতার শিখে রাখা দরকার, না হলে যে কেউ এরকম বিপদে পড়তে পারে। রূপা বৌমা, এই সোসাইটির অনেকেই সাঁতার জানে না। তোমরা কি আমাদের সকলকে সাঁতার শেখাবে? আমরা এই পুকুরেই তোমার সঙ্গে সাঁতার শিখবো। এরপর থেকে রূপা এবং কাজল সপ্তাহে 2 দিন পুকুরে স্নান করতে যেত এবং সোসাইটির কয়েকজন মহিলা এবং শিশুদেরকে সাঁতার শেখাতো। এভাবেই সকলে সুখে স্বাচ্ছন্দ্যে তাদের জীবন কাটতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা কারা কারা সাঁতার কাটতে পারো না কমেন্ট করে জানাও। কুয়াশায় ঢাকা শীতের এক সকালে গ্রামের সরু মাটির রাস্তা থেকে পুরানো সাইকেল চালিয়ে নরেশ বাড়ি ফিরছিল। তার পিঠে ঝোলানো কাপড়ের থলের মধ্যে রাখা পুঁতির ব্যাগগুলো সে বিক্রি করতে বেরিয়েছিল। নরেশ খুবই সহজ সরল একজন মানুষ, যিনি মাটি, সুতো আর পুঁতি দিয়ে এমন সুন্দর সুন্দর জিনিস তৈরি করত যে মানুষ তাকে বলতো হাতের কাজই মানুষকে বড় করে তোলে। গরিব হলেও এই হাতের কাজের জন্য এলাকার সকলে তাকে অনেক সম্মান করত। নরেশ তার মাটির ঘরে তার স্ত্রী পরমা এবং তার 7 বছরের ছেলে রবিনের সঙ্গে খুব সুখেই বসবাস করত। মাটির ছোট ঘরের ভেতর নরেশ মন দিয়ে পুঁতির ব্যাগে কাজ করছে। পাশে রবিন অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে রয়েছে। নরেশ একটার পর একটা পুঁতি গাঁথছিল। রবিন অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখছিল। বাবা, এইবার তুমি রং করবে? হ্যাঁ, এবার রং করতে হবে, আর এমন ভাবে রং করতে হবে যেন মনে হয় রংটাই গল্প বলছে। লাল মানে শক্তি, সবুজ মানে আশা, আর প্রতিটা সেলাই মানে ধৈর্য। বাবা, তুমি এত সুন্দর করে কেমন করে করো? মন দিয়ে করলে তোর হাতও একদিন এমন কথা বলবে। প্রতিটা কাজের পেছনে একটা মন লাগে। নে, একবার তুই চেষ্টা কর। নরেশ রবিনের হাতে সুতো সুই ধরিয়ে দেয়। রবিন প্রথমে দ্বিধাবোধ করলেও তারপর ধীরে ধীরে পুঁতি গাঁথা শুরু করে দেয়। কিছু পুঁতি মাটিতে পড়ে যায়। যা, পড়ে গেল। এটাই শেখা বাবা, কাজ করতে করতে ভুল হবে, হাত কাঁপবে, কিন্তু থামলে চলবে না। নে, আবার শুরু কর। এরকমই এক সন্ধ্যায় উঠানে বসে তারা 3 জন মিলে গল্প করছিল। লণ্ঠন জ্বালিয়ে তারা নরেশের বানানো বাঁশের মোড়ায় বসেছিল। রবিন, তুই জানিস আজ বাজারে এক ভদ্রলোক আমার ব্যাগ দেখে বললেন, আপনার হাত তো একদম শিল্পীর হাত। শুধু হাত না, মুখও শিল্পীর মতো। পরমার কথা শুনে তারা 3 জনেই হেসে ওঠে। আচ্ছা বাবা, আমি বড় হয়ে কি হব? তুই হবি একজন সৃষ্টশীল মানুষ। তুই টাকা রোজগারের জন্য কাজ করবি না, তোকে এমন ভাবে গড়বো যে তোর কাজ মানুষের মন ছুঁয়ে যাবে। আর যেটাই করিস তোর মন যেন ছোট না হয়ে যায়। পরমা রবিনের মাথায় হাত রাখে। হালকা বাতাসে লণ্ঠন দুলে ওঠে। তারা কেউই জানতো না পরের দিন সকালে কি হতে চলেছে।
ভোরবেলা গ্রামের রাস্তায় এক হাতে সাইকেল এবং আরেক হাতে ব্যাগ সামলে নরেশ এগোচ্ছিল। আকাশে হালকা আলো ফুটে রয়েছে। হঠাৎ তার চোখ ঝাপসা হয়ে আসে। তখনই হেডলাইট জ্বালিয়ে ছুটে আসে তার দিকে এক ট্রাক। নরেশের চোখে ভয় ফুটে ওঠে এবং হাত থেকে ব্যাগ ছিটকে মাটিতে পড়ে যায়। পুঁতি আর সুতো চারিদিকে ছড়িয়ে পড়ে। হঠাৎ জোরে শব্দ হয় এবং নরেশের দেহ ছিটকে দূরে গিয়ে পড়ে। একটা দুর্ঘটনা এক নিমেষেই তাদের সংসারটা তছনছ করে দেয়। উঠোনে শোকের ছায়া। পরমা চুপ করে বসে রয়েছে। অল্প বয়সে এমন শিল্পীর হাত চলে গেল, কত সুন্দর কাজ করত। রবিন কিছুই বলছে না। সে তার বাবার বানানো এক পুঁথির ব্যাগ আঁকড়ে বসে রয়েছে। মনে হচ্ছে ব্যাগটার মধ্যে বাবার শেষ স্পর্শ লুকিয়ে রয়েছে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। এক রাতে পরমা বসে রয়েছে পুরানো কাঠের পিঁড়েতে। তার চোখ লাল, মুখ শুকিয়ে গেছে। সে ব্যাগ সেলাই করার চেষ্টা করছে। রবিন মেঝেতে বাবার ছেঁড়া শার্ট জড়িয়ে বসে রয়েছে। তোর বাবা কিভাবে চলে গেল? একবারও বিদায় বলে গেল না, শুধু বলল শিগগিরই বাড়ি ফিরবো। পরমা মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। রবিন চুপচাপ বসে থাকে। মা, আমি বাবার কাজটা ধরবো। আমাদের সংসার চালাতে হবে, তুমি চিন্তা করো না। তুই এখনো ছোট রে রবিন। এই কাজ, এই সংসার অনেক বড় দায়। তুই বাবার মতো হতে পারবি? আমি হয়তো বাবার মতো হতে পারবো না, কিন্তু তার স্বপ্নটা পূরণ করার চেষ্টা করব মা। পরমা রবিনের মাথায় হাত রাখে। হঠাৎ বাইরে হাওয়া ওঠে। ঘরের টিনও কাঁপে। নরেশের মৃত্যু শুধু তাদের ছাদ কেড়ে নেয়নি, তাদের আশাও কেড়ে নিয়েছিল। কিন্তু সেদিন রাতেই রবিন ঠিক করেছিল শুধু চোখের জল নয়, বাবার শূন্যতাও সে ভরবে নিজের হাতে কাজ করে। রবিন তার বাবার বাক্সের দিকে তাকিয়ে বসে রয়েছে। তার চোখে ভয় আর সাথে কৌতূহল। এরপর ধীরে ধীরে সে এগিয়ে বাক্সের ঢাকনা খোলে। তার ভেতরে রাখা ছিল তার বাবার আঁকা ডিজাইন, পুঁতি, সুতো, আধা তৈরি ব্যাগ আর ছেঁড়া ডায়েরি। রবিনের চোখ জলে ভরে আসে। সে সুতো সুই হাতে নেয় এবং কাপড় হাতে নেয়। সে শত চেষ্টা করার পরেও সূচে সুতোই ঢোকাতে পারছে না। বারবার ফসকে পড়ে যাচ্ছে। পুঁতিও গড়িয়ে মাটিতে পড়ছে। সে দাঁতে ঠোঁট কামড়ে চুপচাপ আবার চেষ্টা করতে থাকে। বাবা, আমি তোমার হাতের কাজ শিখতে চাই। তুমি তো শিখিয়ে যাওনি, আমি নিজেই চেষ্টা করব। সেই সন্ধ্যায় রবিন একজন শিল্পীর মৃত্যুর পর তার হাতের কাজটাকে বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞা করছিল। কয়েকদিন পর পরমা চুপচাপ বসে কাপড় সেলাই করছিল। চোখে ক্লান্তি, কপালে দুশ্চিন্তার ভাঁজ। হঠাৎ দরজার কাছে রবিন এসে দাঁড়ায়। হাতে কাপড়ে মোড়া কিছু রয়েছে। মা। হ্যাঁ বাবা, বল কি হয়েছে? তোমার জন্য একটা জিনিস বানিয়েছি। এরপর রবিন তার নিজের হাতে বানানো প্রথম ব্যাগ তার মাকে দেখায়। সেলাই কিছু কিছু বেঁকে গেছে, পুঁতিগুলো সব জায়গায় সমানভাবে নেই, তবু তাতে লেগে আছে তার নিখাত চেষ্টা আর ভালোবাসা। পরমা ব্যাগটা হাতে নিয়ে অবাক হয়ে চুপ করে থাকে। এটা তুই বানিয়েছিস? হ্যাঁ মা, বাবার বাক্স থেকে জিনিসগুলো বের করে চেষ্টা করেছি, যদি বাবার মতো কিছু করতে পারি। জানি খুব ভালো একটা হয়নি। পরমা ধীরে ধীরে ব্যাগটা উল্টে পাল্টে দেখতে থাকে এবং তার চোখ জলে ভরে আসে। এই ব্যাগটা খুব ভালো হয়েছে। এটা শুধু ব্যাগ নয়, এটা তোর সাহস। তোকে এবারে তোর বাবার মতোই শিল্পী হয়ে উঠতে হবে। তোর হাতেও যে তারই রক্ত রয়েছে, সেটা তো আমি ভুলেই গেছিলাম। এখন এই ব্যাগ থেকেই আমাদের নতুন জীবন শুরু করতে হবে। মায়ের চোখে রবিন তার বাবার ছায়া দেখতে পেয়েছিল। একটা গ্রামের সাপ্তাহিক হাটে দুপুরের ঝাঁঝালো রোদে রবিন তার বানানো ব্যাগের বস্তা কাঁধে নিয়ে ঢোকে। এরপর সে একটা কোনায় গিয়ে কাঁথা বিছিয়ে বসে পড়ে। এক লোক ব্যাগটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে হেসে ফেলে। নিজের হাতে বানানো ব্যাগ, পুঁতির কাজ করা, সস্তায়, দেখে যান দেখে যান। এইটা আবার ব্যাগ?
খেলনা মনে হচ্ছে। তুমি একদম ঠিক বলেছ, এই ব্যাগে বাজার রাখলে মাঝ রাস্তায় ছিঁড়ে যাবে। চারপাশের লোকজন রবিনের দিকে কটাক্ষ করে হাসতে থাকে। কাকু, একটু সুযোগ দিন, নিজে বানিয়েছি, বাবার কাজটা চালানোর চেষ্টা করছি। একজন লোক ব্যাগটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। রবিন ধীরে ধীরে করে ব্যাগটা তুলে নিয়ে আসে এবং সে নিজের চোখের জল আটকে রাখতে পারে না। ঠিক এমন সময় এক বয়স্ক মহিলা তার কাছে আসে। সে ধীরে ধীরে ব্যাগগুলো নিয়ে ঘাটাঘাটি করে দেখতে থাকে। এগুলো কি তুমি বানিয়েছো? হ্যাঁ, নিজের হাতে বাবার বাক্স থেকে জিনিস বের করে প্রথমবার বানিয়েছি। তোমার বাবাও কি এরকমই কাজ করতো? হ্যাঁ, খুব ভালো সুন্দর কাজ করতেন তিনি। এই ব্যাগটা আমি নেব, আমার সেলাইয়ের সুতো আর বোতাম রাখবো এর ভেতরে। আপনি সত্যি এটা নিচ্ছেন? এরপর মহিলাটি শাড়ির আঁচল থেকে 20 টাকা বের করে রবিনের হাতে দিয়ে দেয়। হ্যাঁ, তুমি নিজের ভালোবাসা বিক্রি করেছো, আমি সেটারই দাম দিয়েছি। বৃদ্ধা ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায়। আজ একজন মানুষ বুঝেছে, বাকি দুনিয়াও একদিন বুঝবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন গ্রামের বাজারের কাপড়ের দোকানের সামনে রবিন দাঁড়িয়েছিল। ভাই, একটা জিনিস দেখাবো। কি জিনিস? এরপর রবিন তার হাতে বানানো ব্যাগগুলো রফিককে দেখাতে থাকে। রফিক কিছুক্ষণ দেখার পর বলে, তুই বানিয়েছিস? হ্যাঁ ভাই, নিজের হাতে, মজবুত কাপড়ে। শোন, 5টা ব্যাগ বানাতে পারবি? ডিজাইন ভালো হলে প্রতি সপ্তাহে নেব। পারবো ভাই, সময় মতো পৌঁছে দেব। রাতে ঘরে কুপি বাতির আলোয় রবিন ব্যাগ বানাচ্ছে। তার মা সুতো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। তোর শক্ত কাপড়ের দরকার? হ্যাঁ, দরকার ছিল। পরমা নিজের আলমারি থেকে একটা সুন্দর পুরানো শাড়ি বের করে। এই নে, এখন তোর কাজটাই আমার শাড়ি। কিন্তু মা। সারা রাত রবিন ব্যাগ বানাতে থাকে। 5 নম্বর ব্যাগের সেলাই প্রায় শেষ। হঠাৎ সূচ ভেঙে রবিনের আঙুলে ঢুকে যায়। সে নিজের আঙুলে কাপড় বেঁধে আবার কাজে লেগে পড়ে। এরপর পরের দিন সকাল হতেই সে দোকানে পৌঁছে ব্যাগগুলো রফিককে দেখায়। ভালো হয়েছে, এইটার সেলাই টান দিলে খুলে যাবে। ভাই, শেষ রাত পর্যন্ত বানিয়েছি, সূচ ভেঙে গিয়েছিল, তাই এরকম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পুরো টাকাটাই দিলাম, কিন্তু আবার এমন হলে নেব না। সে 100 টাকার একটা নোট দিয়ে চলে যায়। রবিন চুপচাপ টাকাটা নিয়ে বাড়ি ফিরে আসে। প্রথম বড় কাজটাতেই ভুল, কিন্তু বাবা বলতো যে পড়ে গিয়ে ওঠে সেই দৌড়ায়। রবিন বাড়ি ফিরে টাকাটা তার মায়ের হাতে দিয়ে দেয়। পরমা তাকে জড়িয়ে ধরে। এরপর থেকে এভাবেই সে রফিকের দোকানে 5টা করে ব্যাগ দিতে শুরু করে। কখন যে সেই ব্যাগ 5টা থেকে 50টা হয়ে যায় রবিন টেরই পায় না। এভাবেই 15টা বছর কেটে যায়। রবিনের বয়স এখন 22। পরমার চুলে পাক ধরেছে। তুই তো দেখছি ঘরটাকে পুরো দোকান বানিয়ে ফেলেছিস। দোকান নয় মা, এটা স্বপ্নের কারখানা। হাটে রবিনের বড় দোকান রয়েছে। রং বেরঙের ব্যাগে দোকান ভরা। একজন মহিলা বলে, এই ডিজাইনটা একেবারে আলাদা, অন্য কোথাও পাওয়া যায় না। নিজে বানিয়েছি, প্রত্যেকটা আলাদা। শহরের স্কুলে তোমাকে প্রজেক্টের জন্য ডাকতে পারি, তুমি কি শেখাবে? শিখতে শিখতেই শেখানো, আমি রাজি। এরকমই একদিন রবিনের ঘরে চিঠি আছে। চিঠি পড়ে রবিন অনেক খুশি হয়ে যায়। মা, একটা বড় ব্যাগ কোম্পানি আমার ডিজাইন দেখে আমাকে ডেকেছে, শহরে যেতে বলেছে। তোর বাবার স্বপ্ন ছিল তুই কিছু একটা করবি, আর সেটা সত্যি হলো বাবা। এই কাগজটা শুধু ডাক নয় মা, বাবার হাসি। এই ব্যাগের নাম মাটি, কারণ এটা আমার গ্রাম আর মা বাবার গল্প। তোমার ডিজাইনগুলো টেস্টে প্রথম, মাসে 50,000 টাকা দেব, রাজি তো? আমি রাজি। রবিনের নাম ছড়িয়ে পড়ে রবিন দ্য ভিলেজ ডিজাইনার নামে। কিন্তু শহরে থেকে কাজ করার তার ইচ্ছে একদমই ছিল না। একদিন ম্যানেজার এসে বলে,
তুমি আমাদের ছেড়ো না রবিন, তোমার জন্য ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করলাম, আর তোমার গ্রামে একটা এসি পাঠাচ্ছি। সত্যি আমাকে আর এখানে থাকতে হবে না? হ্যাঁ, ঠান্ডা মাথায় বসে কাজ করবে, আমাদের কোম্পানি আরো অনেক দূরে যাবে। কিছুদিনের মধ্যেই তাদের মাটির ঘরে এসি লাগানো হয়। ঘরে এসি দেখে পরমার চোখ জলে ভরে আসে। এই ঘরেও যে ঠান্ডা হাওয়া বইবে কখনো ভাবিনি। এই হাওয়া বাবার কষ্টের ঘরে বইছে মা, আমরা জিতেছি। এরপর রবিন ঘরে বসেই মায়ের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কাবেরী তার ছেলে সুরেশ এবং বৌমা রাধার সঙ্গে থাকত। সুরেশ গ্রামের একটি কারখানায় কাজ করত। তারা গরিব হলেও সুরেশের ইনকাম থেকে খুব ভালোভাবেই তাদের সংসার চলে যেত। বৌমা, অনেকদিন হয়ে গেল ভালো মতো কিছু রান্না করা হয়নি, চলো আজ বিরিয়ানি রান্না করা হোক। আপনি একদম ঠিকই বলছেন মা, সুরেশ কাজ থেকে ফিরে বিরিয়ানি দেখলে অনেক খুশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা বাজার করে আসি। ছাতা নিতে ভুলবে না, বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এরপর কাবেরী তার বৌমায়ের সঙ্গে বাজার করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বাড়ি ফেরার সময় প্রচন্ড জোরে বৃষ্টি চলে আসে এবং তারা বাড়ি ফিরতে ফিরতে দেখে এক বৃদ্ধ মহিলা রাস্তার ধারে চুপ করে বসে রয়েছে। এই দেখে তারা মহিলাটির কাছে যায়। কি ব্যাপার মাসিমা, আপনি এই বৃষ্টির মধ্যে বাইরে কি করছেন? বাড়ি চলে যান, না হলে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়বেন। ঠাকুরমা, আপনার যদি বাড়ি যেতে অসুবিধে হয় তাহলে আপনার বাড়ির ঠিকানা বলে দিন, আমরা পৌঁছে দেব। আমার নাম নির্মলা, আমার কোনো বাড়ি নেই। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, নিজের বাড়ি ফিরে যাও। আপনি এ কি বলছেন? আপনার বাড়ি নেই মানে? তাছাড়া আমরা আপনাকে এই বর্ষাকালে এভাবে ফেলে কি করে যেতে পারি? আচ্ছা ঠাকুমা, আপনার ছেলে মেয়ে কেউ নেই? ছেলের নাম নিও না, আমি ওই ছেলের মুখও দেখতে চাই না। তোমরা চলে যাও এখান থেকে। কাবেরী এবং রাধা সেই মহিলার কথা শুনে অনেক দুঃখী হয়ে যায় এবং সেখান থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়। বৌমা, এই বৃদ্ধ মহিলাটি অনেক অসহায় মনে হচ্ছে, আমাদেরকে তার সাহায্য করা দরকার। কিন্তু মা, আমাদের আর্থিক অবস্থা এমনিতেই ভালো নেই, আমরা কি আরো একজন মানুষের দায়িত্ব নিতে পারবো? এই মহিলাটিকে এভাবে ফেলে যেতেও তো পারছি না, এভাবে রাস্তায় বসে থাকলে হয়তো অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা তাকে নিজেদের সঙ্গেই নিয়ে যাই, তারপর কপালে যা আছে দেখা যাবে। কাবেরী এবং রাধা সেই বৃদ্ধ মহিলাটির কাছে যায় এবং তাকে সঙ্গে নিয়ে নিজেদের বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে কাবেরী সেই মহিলাটিকে খেতে দেয়। খাওয়া দাওয়ার পর মহিলাটি বলে, তোমরা অনেক ভালো মানুষ, আমি আশীর্বাদ করছি তোমরা যেন অনেক উন্নতি করো। আচ্ছা মাসিমা, আপনার ছেলে থাকা সত্ত্বেও আপনি এভাবে রাস্তায় বসেছিলেন কেন? ছেলে কি আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? সে আমাকে বাড়ি থেকে বের করেনি, আমি নিজেই বাড়ি ছেড়ে চলে এসেছি। আপনি এ কি বলছেন? আপনি বাড়ি ছেড়ে দিলেন কেন? কি আর বলবো, আমি সারা দিন পরিশ্রম করে তাদের জন্য ছাতা বানাতাম যাতে সেগুলো বিক্রি করে তারা সংসার চালাতে পারে, কিন্তু তারপরেও আমার ছেলে আর বৌমা প্রতিদিন আমাকে মারধর করত, আমাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। এটা তো খুব খারাপ ব্যাপার। ঠিক আছে, এবারে আপনি তাদের কথা ভুলে যান, এবার থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবেন। এরপর থেকে নির্মলা দেবী কাবেরীদের বাড়িতেই থাকতে শুরু করে দেয়। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে যায়। একদিন দুপুর বেলায়, কি ব্যাপার সুরেশ, আজ তুই কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি কেন? একটা সর্বনাশ হয়ে গেছে মা, ফ্যাক্টরিতে অনেক লোকসান হয়ে যাচ্ছিল, তাই অনেকজন কর্মচারীকে বাদ দেওয়া হয়েছে, আমারও কাজ চলে গেছে। হায় হায়, এসব তুমি কি বলছো সুরেশ? একমাত্র তোমার ইনকামেই আমাদের সংসার চলে, এবার আমাদের কি হবে?
আমিও এটা নিয়ে অনেক টেনশনে আছি। জানি না এবার কি করব। এত তাড়াতাড়ি অন্য কাজ কিভাবে খুঁজবো? সুরেশের হঠাৎ এভাবে কাজ চলে যাওয়ায় সকলে অনেক দুঃখী হয়ে পড়ে। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পর কাবেরী যখন নিজের রুমে বসেছিল এমন সময় নির্মলা তার কাছে যায়। কাবেরী, তুমি এই অসহায় বৃদ্ধকে একদিন তোমাদের বাড়িতে ঠাঁই দিয়েছিলে। আমি তোমাদের জন্য কিছু একটা করতে চাই। আপনি আমাদের জন্য কি করবেন মাসিমা? আমি খুব ভালো ছাতা বানাতে পারি। আমি তোমাকে আর তোমার বৌমাকে ছাতা বানানো শিখিয়ে দিতে পারি। তোমরা ছাতা বিক্রি করে ভালো টাকা উপার্জন করতে পারবে। কিন্তু মাসিমা, আপনি এই বয়সে আমাদের জন্য এত পরিশ্রম করবেন কেন? আমরা না হয় অন্য কোনো কাজ খুঁজে নেব। পরিশ্রম আবার কিসের? তুমি আমার জন্য যা করেছো, আমার নিজের মেয়ে থাকলে হয়তো ততটা করতো না। তোমাদের জন্য আমাকে কিছু করতে দাও। এরপর সেই দিন থেকেই নির্মলা দেবী কাবেরী এবং তার বৌমাকে ছাতা বানানো শিখিয়ে দেয়। সুরেশ ছাতা বানানোর সমস্ত সামগ্রী আনতে থাকে এবং তারা বউ শাশুড়ি বসে বসে ছাতা বানাতে থাকে। কাবেরী, তোমরা দুজন খুব ভালোভাবে ছাতা বানাতে শিখে গেছো। আমাকে বাজারে একটা ছোট মতো দোকান করে দেবে। আমি সেখানে ছাতাগুলো বিক্রি করে আসবো। ঠাকুমা, আজকে আমি একটা ঠেলাগাড়িওয়ালার সঙ্গে কথা বলে এসেছি। তাকে মাসে 2000 টাকা দিতে হবে। ঠেলাগাড়িতে আপনি বিক্রি করতে পারবেন তো? আরে হ্যাঁ বাবা, অবশ্যই পারবো। ঠিক আছে, কাল থেকে আমিও আপনার সঙ্গে সেই দোকানেই থাকবো। দুজন মিলে বউ শাশুড়ির বানানো ছাতা বিক্রি করব। পরের দিন থেকে সুরেশ নির্মলা দেবীর সঙ্গে বাজারে একটি ছোট ঠেলা গাড়িতে ছাতা বিক্রি করতে শুরু করে দেয়। অপরদিকে তার মা এবং বউ বাড়িতে বসে ছাতা বানাতে থাকে। তাদের বানানো ছাতা খুব সুন্দর হওয়ায় প্রতিদিন সব ছাতা বিক্রি হয়ে যেত। দেখতে দেখতে বর্ষাকালের 1 মাস কেটে যায়। আপনার অনেক ধন্যবাদ মাসিমা। আপনার জন্য আমরা নতুন জীবিকা খুঁজে পেলাম। ছাতা বিক্রি করে আমাদের ভালো টাকা আয় হয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছেন মা। 1 মাসের মধ্যেই আমরা 30,000 টাকা ইনকাম করে ফেলেছি। 10,000 টাকা সংসার খরচ করলেও 20,000 টাকা জমানো যাবে। আর মাত্র 2 মাস পর্যন্ত ঠিকঠাক বর্ষাকাল থাকবে। এই 2 মাসে আমাদেরকে আরো বেশি বেশি ছাতা বিক্রি করতে হবে। বর্ষাকাল শেষ হয়ে গেলেই এই ব্যবসা আর চলবে না। আপনি একদম ঠিকই বলছেন মাসিমা। অতিরিক্ত ছাতা বানানোর জন্য আমি 2জন প্রতিবেশী মহিলাকেও কাজে রাখার কথা ভেবে নিয়েছি। আরে বাহ, এটা তো দারুণ কাজ করেছো। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকেও কাজটা শিখিয়ে দাও। পরের দিন থেকে কাবেরী এবং তার বৌমা 2জন মহিলাকে কাজ শিখিয়ে তাদের সঙ্গে ছাতা বানাতে থাকে। অপরদিকে সুরেশ এবং নির্মলা দেবী একইভাবে বৃষ্টির মধ্যে ছাতা বিক্রি করতে থাকে। তারা দুজনে ছাতা বিক্রি করছিল এমন সময় এক দম্পতি তাদের কাছে আসে। তাদের দুজনকে দেখে নির্মলা দেবী কিছুটা ভয় পেয়ে যায়। এই দেখো বিক্রম, এই বুড়িটা আমাদের থেকে পালিয়ে এসে অন্য লোকেদের জন্য ছাতা বানিয়ে দিচ্ছে। মা, তোমার লজ্জা করে না? নিজের ছেলে বৌমায়ের উপকার করার বদলে অচেনা মানুষের ছাতা বানিয়ে দিচ্ছ। এই ছাতাগুলো আমার বানানো নয়। সুরেশের মা আর বউ ছাতাগুলো বানায়। আমি শুধু দোকানে থেকে এগুলো বিক্রি করে দিই। থাক থাক, তোমাকে আর নাটক দেখাতে হবে না। এতদিন পর্যন্ত তোমার অনেক নাটক দেখেছি। বিক্রম, এই বুড়িটাকে নিয়ে বাড়ি চলো। মা, আমাদের সঙ্গে চলো। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। তুমি বাড়ি ছেড়ে পালিয়ে আসায় আমাদের ছাতার দোকান বন্ধ হয়ে গেছে। আমরা খাবো কি? তোরা কি করবি সেটা দেখার দায়িত্ব আমার নয়। ভেবেছিলাম বৃদ্ধ বয়সে তুই আমার খেয়াল রাখবি, কিন্তু আমি ভুল ছিলাম। এই বয়সেও আমাকে পরিশ্রম করে তোদের সংসার চালাতে হতো। এখানে দাঁড়িয়ে অচেনা লোকের সামনে বেশি নাটক করতে হবে না। চুপচাপ আমাদের সঙ্গে চলো। উনি যখন বলছেন তোমাদের সঙ্গে যাবে না, তাহলে তোমরা জোর করছো কেন? চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে আমি কিন্তু পুলিশকে রাখবো। বিক্রম নিজের মাকে নিয়ে যেতে চাইছে, তাতে তোমার কষ্ট হচ্ছে কেন? আচ্ছা, এবারে বুঝেছি। এই বুড়িটা এখান থেকে চলে গেলে তোমাদের ইনকাম বন্ধ হয়ে যাবে। সবাই তোমাদের মতো নয় বৌমা। সুরেশ আর তার পরিবার অনেক ভালো। তোমরা তাদের নখেরও যোগ্য হতে পারবে না।
বিক্রম তার মাকে নিয়ে যাওয়ার জন্য অনেক জোর করতে থাকে। অপরদিকে সুরেশ তাদের এরকম ব্যবহার দেখে পুলিশকে ফোন করে দেয়। কিছু সময় পর পুলিশ সেখানে এসে হাজির হয়। নির্মলা পুলিশকে সমস্ত কথা জানিয়ে দেয়। স্যার, আমি এদের সঙ্গে যেতে চাই না। এখন আমি সুরেশদের বাড়িতে অনেক সুখে আছি। কিরে বিক্রম, মাকে দিয়ে পরিশ্রম করানোর জন্য বাড়িতে নিয়ে যেতে চাইছিস? তোর মা যেখানে ইচ্ছা সেখানেই থাকবে। এরপর যদি তোকে এনার আশেপাশে দেখেছি তাহলে তোকে আর তোর বউকে জেলে ঢুকিয়ে দেব। এই তো চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, এরা যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে কিন্তু আমার বাড়ির দিকে ফিরে তাকাবে না। আজ থেকে ওই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেল। বিক্রম এই বলে তার বউয়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর সুরেশ সেদিন তাড়াতাড়ি দোকান বন্ধ করে দেয় এবং নির্মলা দেবীর সঙ্গে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তারা কাবেরী এবং রাধাকেও এই বিষয়ে জানিয়ে দেয়। মাসিমা, বিক্রমের কথা ভেবে কষ্ট পাবেন না। এটাই আপনার আসল বাড়ি। আমরা আপনার সন্তানের মতো। এইভাবে নির্মলা তার নতুন পরিবারের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে এবং সে বর্ষাকালে বউ শাশুড়ির বানানো ছাতা বিক্রি করতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।